এই মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছে করছে। তুমি আমার বাচ্চার বাপ হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও, ওয়েট করছি। স্ক্রিনের ওপর ঝলঝল করা বার্তাটা পড়তেই মাথা ঘুরে গেল পাবেল শিকদারের। হাত পায়ে যেন গাম ছুটে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে অনবরত বক্তৃতা দেওয়া ফোনের মালিককে একবার দেখে নিল, তারপর আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, ভাই, একদিনে দুটো গুড নিউজ, আমি তো হার্ট ফেল করব। বলেই ফোনটা পরশ শিকদারের সামনে ধরল। স্ক্রিনের বার্তাটা পড়তেই হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পরশ। বার কয়েক সেক্রেটারি রূপী নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জনসমাবেশের দিকে তাকালো। এরই মধ্যে পুনরায় একই নাম্বার থেকে মেসেজ আসলো, এই যে মশাই, আপনি যদি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ব্যস্ততম লোক হয়েও থাকেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এক্ষুনি ফোন দিন, নইলে কিন্তু আমার বাচ্চাকে কোলে নিতে দেব না। হাতের মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। তারপর পাশেই অবস্থানরত অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সাবির হাতে মাইক্রোফোন দিয়ে ছোট্ট আওয়াজে বলল, তোমরা কন্টিনিউ করো। পাবেলের হাত থেকে নিজের পার্সোনাল ফোনটা নিয়ে পায়ে স্টেজ থেকে নেমে যায় পরশ শিকদার। কৌতূহল দমাতে না পেরে পাবেলও পিছু ছোটে পরশের। স্টেজের ডান দিকে প্রায় 32 হাত দূরেই ছোট্ট একটা নিম গাছ। আপাতত ওই জনশূন্য জায়গায় গিয়ে দাঁড়ালো পরশ। ইতিমধ্যে পাবেলও ছুটে এসেছে। হাত 5 দূরে 3 জন বডিগার্ড আসতেই পরশ হাত দিয়ে ইশারা করে থামতে বলল। ব্যাস, সেখানেই দাঁড়িয়ে পড়ল তারা। অনুষ্ঠানে এখনো বলিষ্ঠভাবে বক্তৃতা দিচ্ছে সামিউল শাফি। হাতে ফোনের লক খুলে কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকালো পরশ। মস্তিষ্কে বার কয়েক চাপ দেওয়ার পরেও এই নাম্বারটা অচেনা লাগছে তার। পার্সোনাল ফোন হওয়ার দরুন মাত্র জন চারেক এই নাম্বারটা জানে। সেখানে হঠাৎ এরকম মেসেজ আসার প্রশ্নই ওঠে না। তাহলে কি রং নাম্বার? বুড়ো কুচকে এসব ভাবতে ভাবতেই পাবেলের দিকে তাকালো পরশ। 3 বছরের ছোট ভাইটার মুখটাকে বেশ সিরিয়াস করে তার দিকে তাকিয়ে আছে। এটা মাঠ না হয়ে বাড়ি হলে এতক্ষণে বিশাল কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতো পাভেল। আর যাই হোক, পাবেলের সামনেই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে ভেবেই অচেনা নাম্বারটিতে কল করল পরশ। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজ। সেকেন্ডের মধ্যেই আনন্দে উৎসবের স্থানটা পরিণত হলো ভয়াবহ কোনো রণক্ষেত্রে। হাজার হাজার মানুষ প্রাণ প্রাণে দৌড়াচ্ছে নিজেদের জীবন রক্ষার্থে। চারদিকে ধোয়া বালি লোকজনের ছোটাছুটি দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল পরশ। এরই মধ্যে শখানেক গাড়িতে হাজির হলো ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস, বন ডিটেক্টর ফোর্স এবং আরও নিরাপত্তা বাহিনীর দল। সাথে রয়েছে অগণিত অ্যাম্বুলেন্স। পরশ পাথর হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে সে বক্তৃতা দিচ্ছিল, তারই নিচে লুকানো ছিল ছোট্ট টাইম বোমটি। অত্যন্ত ছোট হলেও বিস্ফোরক যন্ত্রটি ভীষণ বাজেভাবে বিস্ফোরিত হয়েছে স্টেজ এবং তার চারপাশের মানুষ মিলিয়ে প্রায় 17 জনকে আহত করেছে। সব থেকে বাজেভাবে আহত হয়েছে অনর্গল বলিষ্ঠ কণ্ঠের বক্তৃতা দিতে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল শাফি। ইতিমধ্যে সবাইকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা নানাভাবে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করে জানিয়েছেন আসল সত্য। এটা তারা না বললেও সাধারণ চুনোপুটিরাও বুঝবে এই আক্রমণের কারণ। দীর্ঘ অনেক মাস ধরে নানা মিছিল মিটিং এর পরে আজকে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন পরশ শিকদার। কৈশোর থেকেই বলিষ্ঠ ভাষণ, দুঃসাহস এবং বিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে রাজনীতির প্রতি এক অমূলক ঝোঁক তার। সেই ঝোঁককে কেন্দ্র করেই লেখাপড়া শেষ হওয়ার পরে আর চাকরিতে মনোনিবেশ করেনি সে, যুক্ত হয়েছে রাজনীতিতে। ফলস্বরূপ আজ 28 বছরের এই টকবগে যুবক জনসাধারণের বিপুল ভোটে জয়লাভ করে হয়েছেন এমপি। ভোটে জয়লাভ করার পরেই দলের সবাই আনন্দ উৎসব হিসেবে মাঝারি ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল নির্বাচন মাঠে। সেই আনন্দকে ধূলিসাৎ করার জন্যই হয়তো বিরোধী পক্ষ এই নিকৃষ্ট কাজটি করেছে। তবে সরাসরি শক্ত কোনো প্রমাণ ছাড়া কারো উপর আঙুল তোলা উচিত হবে না ভেবেই দলের সমস্ত সদস্যদের চুপ থাকার হুমকি দিয়েছেন পরশ। যুবলীগ, ছাত্রলীগ সহ অজস্র টকবগে যুবক নিজেদেরকে সামলে রাখছে শুধুমাত্র পরশের কথায়। নইলে এতক্ষণে বিরোধী দলের নেতা শোভাম সর্দারের লোকের উপর ঝাঁপিয়ে পড়ত মর্মান্তিকভাবে।
সারাদিন হাসপাতাল, প্রেস কনফারেন্স, মিডিয়া, অফিস এসবে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছেন পরশ। বাড়ি থেকে লাগাতার কল আসছে একের পর এক। সমস্ত ঝামেলা মিটিয়ে দলের সমস্ত লোকদের বুঝিয়ে শান্ত করে বাড়ি ফিরল পরশ। এই সমস্ত সময়টা ভাইকে এক চুলও ছাড়েনি পাভেল। ছায়ার মতো সর্বক্ষণ পাশে পড়ে রয়েছে। রাত 11টা। গোসল সেরে ডাইনিংয়ে বসে সবেমাত্র ভাতের লোকমা মুখে তুলেছে পরশ। সারাদিনের ক্লান্তি, ঝামেলা, ছোটাছুটিতে পাভেল একরকম ভুলেই গিয়েছিল ফোনের মেসেজের কথা। মাথায় আসতেই খাওয়া ছেড়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই, বাবিকে তো কংগ্রাচুলেশন করা হয়নি। ফোন দিয়েছিলি, তারপরে এত বড় একটা সুখবর জানালো তোকে? স্তব্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেলের মুখের দিকে। যতই সে পরশকে ভয় পাক, কিন্তু বাড়ির ভেতরে ঢুকলেই একে একে যত রকমের কথা বলে পরিবারের থেকে বকা খাওয়ানো যায় সে ব্যাপারে মশগুল থাকে সে। বাড়িতে এলে যেন চির শত্রু হয়ে যায় পরশ। ডাইনিং টেবিলে থাকা প্রত্যেকটা মানুষ নীরব হয়ে তাকিয়ে আছে পাভেলের মুখের দিকে। ভাতে তরকারি দিতে দিতে ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে পিয়াসা শিকদার শুধালেন, কোন ভাবি, কি সুখবর? পাভেল যেন হাতে চাঁদ পেয়ে বসলো। সে তো চেয়েছিলই এটা, যাতে কেউ একজন তাকে জিজ্ঞেস করুক আর সে গড়গড় করে সারাদিনের পেটে পচানো কথাটা উগরে দিতে পারে। মুরগির লেগ পিসে কামড় দিয়ে বেশ আয়েশ করে তাকালো পরশের দিকে। ভাই তার শান্তভাবে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। হয়তো সে বুঝতে পেরে গেছে কথাটা কোনোভাবেই তার একার মধ্যে থাকবে না। আসলে মা, হয়েছে কি জানো, আমিও বা কি বলি, তুমি কিভাবে জানবা? 24 ঘন্টা ওর সাথে আমি থাকি, সে আমি জানি না। আর তথ্য আমি বাদ দাও, ঘটনা হচ্ছে আজকে একই দিনে দুটো গুড নিউজ পেয়ে বেশ স্তব্ধ হয়ে গেছিলাম আমি। ঝামেলাটা না বাদলে ঘটনাটা আরো আগে জানতে পারতাম। ধমক মেরে বসলেন মহিউদ্দিন শিকদার। খেতে খেতে বললেন, তোমাকে এত সাজিয়ে উপস্থাপন করতে কেউ তো বলেনি, ঘটনাটা কি সেটা বলো। আহাবু, সুন্দর কথা তো সাজিয়ে বলতে হয়। তোমার ছেলে সুন্দরভাবে আমাদের থেকে লুকিয়ে বিয়ে করেছে। আজ আবার জানতে পারলাম তাদের বেবিও হবে। হাসে কি প্রেম! মেসেজে জানিয়েছে কথাটা, তাতেই আমি হতভম্ব। বিশ্বাস করো আব্বু, মেসেজটা তুমি দেখলে বুঝতে পারতে কি প্রেম ওদের মাঝে। মোবাইল অপসে প্রেমগুলো গড়িয়ে পড়ছিল। হা হা। স্তব্ধ হয়ে গেল পুরা শিকদার মঞ্জিল। পাভেল নিত্য নতুন নানা কথা পরশের নামে বলেই থাকে, সেই নিয়ে আজকে তেমনভাবে কেউ কথাগুলো শোনেনি। কিন্তু তাই বলে সরাসরি বিয়ের কথা? পাভেল আর যাই বলুক, মিথ্যে কথা যে বলবে না এ ব্যাপারে সবাই নিশ্চিত। মাথায় হাত দিয়ে পাশের চেয়ারে বসে চুপচাপ পরশের দিকে তাকিয়ে আছে পিয়াসা। ছেলের নিরাপত্তা পেয়ে ধমকে বললেন, এই কথা শোনার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেছিল এতদিন। তোমার মেয়ে পছন্দ, তাকে বিয়ে করবা, সংসার করবা, আমাদের বলতে পারতা। আমি কি বাধা দিতাম? কি দরকার ছিল এভাবে লোককে বিয়ে করা? পরশ বুক ভরে দম নিল। তার খাওয়া শেষ। পাভেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছু না মা, আজকাল এরকম রং নাম্বারে অহরহ মেসেজ আসতেই পারে। আমি ওই নাম্বারটা চিনি না, আর না তো ওই মহিলাকে। আর আমার ফোন তো ওর কাছেই থাকে, ও হয়তো চিনে থাকবে। তুম করে উঠে বসলো পাভেল। সবার দিকে তাকিয়ে পুনরায় বলল, তুই কি করে জানিস ওই নাম্বারটা কোনো মহিলার? পুরুষেরও তো হতে পারে। আগে পিছিয়ে কথা না বলে শুধু মেসেজ দেখে কিভাবে বললি ওটা মেয়ে মানুষ? পাগল পাচ্ছিস আমাদের? পুনরায় পাভেলের কথাই সবাই সায় দিল, শিকদার মঞ্জিলের সবাই। পরশ দাঁতে দপ চেপে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পাভেলের পাশে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রুমে আয়, তোকে আমি প্রেগনেন্ট বানাচ্ছি। বলে ফোন নিয়ে হনন করে উপরে চলে গেল পরশ। জি ভাই কামড় দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেল। ইস, ওই মেসেজে তো বলছিল প্রেগনেন্ট, তার মানে ওটা মেয়ে ছিল। পিয়াসা ছোট ছেলের পাশে এসে বসলেন। ঘাড়ে হাত বুলাতে বুলাতে বললেন, ও বাবা, সত্যি কি পরের বিয়ে করছে নাকি তুমি আবার মজা করছো? মা, আরে তেমন কিছু না, আমি আগে নিজে ইনভেস্টিগেশন করি, পরে তোমাদের জানাচ্ছি। নিজের রুমে যেতেই পরশ ফোন হাতে নিয়ে বসলো। যাই হোক, আজ ওই নাম্বার থেকে এমন উদ্ভট মেসেজ না আসলে বমে দগ্ধ হতো সে। কে এই অপরিচিতা? আদৌ কি সে অপরিচিতা নাকি চেনা কেউ? তাকে বাঁচানোর জন্যই কি কৌশলে এমন মেসেজ পাঠিয়েছে? যেই হোক না কেন,
এই লোকের ব্যাপারে বেশ খবর নিতেই হবে পরশের। সুজ হয়ে ঢুকে যেন পরবর্তীতে ফাল হয়ে না বের হয়, সে রাজনীতির প্রতিটা কদমে বেশ পরীক্ষা করে ফেলতে হয় পা, নইলে এখানে টেকা বেশ মুশকিল। ফোন হাতে নিয়ে কল করলো অপর প্রান্তের অচেনা নাম্বারে। আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে উহা অন্যকে প্রদর্শনের জন্য রাখিবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। মাঝারি আকারের সাইনবোর্ডে সাইন পেন দিয়ে বড় বড় অক্ষরে কথাগুলো লিখে দম নিল স্পোশিয়া। এরই মধ্যে পেছন থেকে রিংটোন বাজা অবস্থায় ফোন হাতে নিয়ে ছুটে এলো অনন্দা। কথাটা বলে সামনের দিকে তাকাতেই হা হয়ে গেল আনন্দা। ফোনের কথা বলে টয়লেটের দরজার উপর টানানো সাইনবোর্ডের লেখাগুলো পড়ে হাসতে হাসতে সেখানেই বসে পড়ল। পেট চেপে ধরে কোনো মতে বলল, এই স্পর্শী, এসব কি উদ্ভট কথা লিখেছিস তুই? ব্রুকুসকে আনন্দার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল স্পর্শী। হাতের সাইন পেন দিয়ে আনন্দার মাথার উপর আলতো আঘাত দিয়ে বলল, এইসব তো তোমাদের কাছে উদ্ভট লাগবেই, সত্য কথা বললেই দোষ। এই শোন, এগুলো হলো বচন, স্পর্শের বচন। খনার যেমন বচন ছিল তেমনি স্পর্শেরও বচন রয়েছে। নাক চোখ মুখ বুজে হোস্টেলের সবাইকে আমার বচনগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বলবি, নইলে কালকে ভার্সিটির মাঠে সেইটাকে অপমান করব। কত বড় খবিশের দল ভাবা যায়। এরা গোসল করতে গেলে এত এত পানি খরচ করে, যেন মনে হয় জামাইয়ের থেকে মোহরানা পেয়েছে। আর টয়লেটে গেলে এত কিপটামি করে যেন জামাই যৌতুক হিসেবে পানি চেয়েছে। খবিশ কোথাকার, পুরো টয়লেটগুলোকেই বিশ্রীভাবে চ্যাটু। এই শোন অনু, আজ থেকে তোর দায়িত্ব একটাই, টয়লেটে যে ঢুকুক বের হওয়ার পর তুই চেক করবি ভালো করে পরিষ্কার করছে কিনা, ওকে? নাক ছিটকালো আনন্দা। এরই মধ্যে পুনরায় ফোনের রিংটোন বাজতেই স্পর্শীর হাতে দিল, বলল, এই নে ধর তোর ফোন, এই নে 3 বার ফোন দিয়েছে। চোখের চশমাটা ডান হাতের তর্জনী দ্বারা উঁচু করে ফিট করলো। তারপর ফোন হাতে নিয়ে নাম্বার দেখতে দেখতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। নাম্বারটা বেশ অচেনা লাগছে। রিসিভ করে কানে তুলে ভদ্রতার সহিত সালাম দিল। ফোনের ও প্রান্ত থেকে মিষ্টিভাষী কোনো মেয়ের সালাম পেয়ে নড়েচড়ে বসল পরশ। পাভেল খাটের উপর বসে ফোনের দিকে একদম ঝুঁকিয়ে বসে আছে। লাউড স্পিকারে দেওয়ার পরেও এমনভাবে তাকিয়ে আছে যেন ফোনের মধ্যে ঢুকে যাবে। ভাইয়ের দিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভীষণ বিরক্ত হলো স্পর্শী। ফোন দিয়েছে, ঝটপট কথা বলবে তা না, থম মেরে বসে বসে উত্তর দিচ্ছে। মুখ কুচকে প্রশ্ন করল, কে বলছেন, কি চাই? অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো পরশ। রাগও লাগলো, এই মেয়েই তো বিকেলে মেসেজ করলো, অথচ নাম্বারটাই এখন আর চিনতে পারছে না। মেয়ে বিষয়টাকে বরাবরই এড়িয়ে চলেছে পরশ, তবে পাভেল এই বিষয়ে ভীষণ এক্সপার্ট। ভাইকে নীরব থাকতে দেখে কোনোই দিয়ে গুঁতো দিয়ে কথা বলার জন্য বলল পাভেল। চোখ রাঙালো পরশ, তারপর ধীর আওয়াজে বলল, বিকেলে মেসেজ দিয়েছিলেন আপনি? থমথম করে হারতে হারতে স্পর্শী জিজ্ঞেস করলো, কিরকম মেসেজ? পুনরায় অস্বস্তির জোয়ারে ভেসে গেল পরশ। কি বলা উচিত তার? প্রেগনেন্সির কথা, কিন্তু সেটা তো শুনতেই কটু লাগবে। জীবনে এত এত ভাষণ দেওয়া রাজনৈতিক নেতাও সামান্য একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে কথা জড়িয়ে গুলিয়ে ফেলছে, গায়ের ঘাম ছুটিয়ে ফেলেছে। ভাবতেই মুখ চেপে ধরল পাভেল। ভীষণ হাসি পাচ্ছে তার। ভাইয়ের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে বিছানার উপর আয়েশ করে বসল। স্পিকারের কাছে মুখ এনে তর তর করে বলল, আপনি কি বাবুর আম্মু নাকি? আমার বাবুর আম্মুকে খুঁজছি। শুনুন, বাবুর আম্মু আমি সম্পর্কে বাবুর কাকামশাই হই, চিনছেন? তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। তাহলে এটা সেই নাম্বার। অনেকগুলো অচেনা নাম্বারের মধ্যে খেয়াল ছিল না এর কথা। মেজাজ বিগড়ে গেল স্পর্শের। নাক মুখ বিরক্তিতে কুচকে বলল, ওই বেটা, এতক্ষণে সময় হলো কল করার, কেন আরো আগে করতে পারতি না? যে সময় মেসেজ দিয়েছি ওই সময় কল করলে কি জাত যেত? তোর জন্য আজকে আমি বাজিতে হেরে গেছি, 4 প্লেট ফুচকা মিস করেছি। এখন আসছে বাবুর খোঁজ নিতে। তোর বাবুর বালও এখন নাই, নষ্ট হয়ে গেছে। না, অ্যাবর্শন করে ফেলছি। না না, ডেলিভারি হয়ে গেছে। শয়তান বেটা,
তোর জন্য জীবনে ফার্স্ট আমি বাজিতে হারলাম, একদম কল করবি না। স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে পরশ। পাবেল তো পুরাই ভেবাচাকা খেয়ে গেছে। আনমনে পুনরায় পাবেল জিজ্ঞেস করলো, মাত্র 8 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে গেল? বলছে আর কটা ঘন্টা রাখা যেত না? খুব কি কষ্ট হতো? বাবুর বাবা চাচাকে না জানিয়ে ডেলিভারি করে ফেললেন। পরশ দ্রুত বেগে পাবেলের হাত থেকে ফোন আনলো। পাবেল পুনরায় টেনে নিয়ে গেল। রাগত কণ্ঠে পরশ বলল, এক্ষুনি ফোন কাটো। এই ভয়ানক মহিলার সাথে কথা বলার কোনো দরকার নেই, বেয়াদব মহিলা। ওপাশ থেকে সরাসরি বেয়াদব ভয়ানক উপাধি পেয়ে রণচণ্ডীর রূপ ধরল স্পর্শী। এত বড় সাহস, তাকে বেয়াদব মহিলা বলে? চেঁচিয়ে উঠে বলল, তোর বউ ভয়ানক মহিলা? তোর বউ বেয়াদব? শয়তানের বাচ্চা, তোর সাহস কত বড় আমাকে বেয়াদব বলিস? স্পর্শীকে বেয়াদব বলিস? তোর সাহস থাকলে একবার জাবির ক্যাম্পাসে আয়, তোর হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো করে দেয়ালে মাখিয়ে রাখবো। ফোন কেটে দিল পরশ। দুই ভাই ভেবাচাকা খেয়ে বিছানায় কতক্ষণ নীরব হয়ে বসে রইল। মনে হচ্ছে বিশাল কোনো যুদ্ধ করে সবেমাত্র ফিরেছে। মিনিট 5 চুপ থাকার পর পাবেল ধীর কণ্ঠে বলে উঠল, ভাই, আমার না একটা শখ জেগেছে, মনে করতে পারিস এটাই আমার অন্তিম ইচ্ছা। বিছানায় চিত হয়ে শুয়ে থাকা পরশ ভাইয়ের কথা শুনে শান্তভাবে বলল, কি ইচ্ছা? লাফ দিয়ে উঠে বসল পাবেল। পরশের হাটের উপর আলতো কিল মারতে মারতে বলল, এই ভয়ানক মেয়েটাকে একদিনের জন্য হলো তোর সাথে বিয়ে দিতে ইচ্ছা করছে আমার। আহা, এটা মেয়ে কি ভালো, কি ভালো। যখন মুখ থেকে যেটা ছাড়ে সেটাই উপচে পড়ে। বিকেলবেলা মোবাইল ভর্তি প্রেম ছাড়লো, এখন আবার গালি। সারাদিন অন্যদের দমকে দমকে রাজনীতি করবি, রাত হলে তোর উপর রাজনীতি করবে। কি দারুণ রে ভাই, তাই না? এক হাত দিয়ে পাবেলের মাথা চেপে নুইয়ে অন্য হাত দিয়ে পিঠের উপর দুম করে কিল মারল পরশ। তারপর কলার ধরে টেনে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। দরজার ওপাশ থেকে পাবেল এখনো চেঁচাচ্ছে, ভাই, বাবুর আম্মুর নাম্বারটা একটু দে না, 2 দিনের জন্য প্রেম করব। পরশ কোনো সাড়া দিল না, চুপ করে বিছানার উপর পড়ে রইল। মেয়েদের মুখের ভাষাও যে এমন হয় তা আজ সরাসরি জানল সে। মাথা থেকে সমস্ত ঘটনা ঝেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। স্পর্শীকে চেঁচাতে দেখে পুনরায় আনন্দা বারান্দায় এলো। বুড়োকুচকে বলল, এই রাত 1টার সময়ও বেচারি তুই ঘুমাবি কখন? আর কি এমন হয়েছে যে এমনভাবে গালিগালাজ করছিস? করে হেঁটে এসে ছোট্ট সিঙ্গেল বেডের উপর বসলো স্পর্শী। চোখের চশমা খুলে সোজা হয়ে শুয়ে আনন্দাকে বলল, আরে বিকেলে যে বাজি ধরে কয়েকটা রং নাম্বারে মেসেজ দিলাম, সেখানকারই একটা নাম্বার থেকে এখন ফোন দিয়েছে। আমাকে ভয়ঙ্কর বেয়াদব মেয়ে বলেছে, তাই তো একটু আদর দিয়ে দিলাম। যাই হোক, এখন ঘুমাবো, ডিস্টার্ব করবি না একদম। এমনিতেও তোর জন্য তাড়াতাড়ি ঘুমাতে পারি না আমি। আকাশ থেকে পড়ল আনন্দা। মাথায় হাত দিয়ে নিজের বিছানায় বসে বলল, আল্লাহ, সইবে না স্পর্শী, এরকম মিথ্যা বলিস না। কোথায় তোর জন্য আমি ঘুমাতে পারি না সেটা না বলে তুই আমাকে দোষারোপ করছিস? সিরিয়াসলি, দিস ইজ ভেরি ব্যাড। সকাল 11টা। শুক্রবার হওয়ার দরুন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে স্পর্শী। এ নিয়ে 8 বার ফোনে কল আসলেও ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে। সে 9 বারের বার কল রিসিভ করে চেঁচিয়ে বলল, কি সমস্যা খালামণি? তুমি জানো না এখন আমি ঘুমাচ্ছি, তাও বারবার ফোন দিচ্ছ কেন? তুমি আমার ফোন নাম্বার ও বাড়িতেও দিয়ে দিছো, রাহুল ভাইয়ের কাছেও দিয়ে দিছো। বলি এর চেয়ে পত্রিকায় ছাপিয়ে দিলে ভালো হতো না? তোমাদের জ্বালায় কি আমি হোস্টেলেও থাকতে পারবো না নাকি? ওপাশ থেকে বেশ আদুরি গলায় বিপাশা বললেন, ও মা, এমন করে না সোনা, আজ তো শুক্রবার, খালামণিকে দেখতে আসো একবার। আর দুলাভাই নাম্বার চেয়েছে, দেখে দিয়েছি। উনি তোমার বাবা না? বলো, বাবার সাথে কথা বলছো না কেন? মনি, তুমি জানো আমি কি জন্য ও বাড়িতে কথা বলি না, তাও বারবার এমন করো কেন? আর তোমার সাদের ছেলে তো আজকাল বাড়িতেই থাকে, এজন্যই আসি না তোমার কাছে। ওকে বাড়ি থেকে কোথাও ট্যুরে পাঠাও, দেখবে আমি দুম করে চলে আসব। এরই মধ্যে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে আরো আওয়াজ পেল স্পর্শী। এই, তোর সাহস কত বড় আমাকে বাড়ি থেকে বের করতে বলিস? এটা কি তোর জামাই বাড়ি যে সবাই তোর কথাই উঠবে বসবে? নাকি আমি তোর জামাই? মেজাজ বিগড়ে গেল স্পর্শীর। কাট কাট কণ্ঠে বলল,
দেখো রাহুল ভাইয়া, একদম ঢং করবা না। আমার এইসব ঢং একদম ভালো লাগে না। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে শাদী করে ফেলো, তাহলেই আমি চলে আসব। হতাশ হয়ে মায়ের দিকে তাকালো রাহুল। পুনরায় দম নিয়ে বলল, আমি তো সেই কবে থেকেই বসে আছি। ব্যাস, তুই চলে আয়, তাহলেই কাজে ডেকে ফেলবো। থেমে দুষ্টুমির সুরে, এই, তুইও তো বুড়ি হয়ে যাচ্ছিস। মেয়েদের কোথায় ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়, সেখানে তুই তো এবার অনার্স 3rd ইয়ারে পড়িস। তাড়াতাড়ি রাজি হয়ে যা, এবছরই করে ফেলি বিয়েটা। স্পর্শীর নীরবতা পেয়ে পুনরায় বলল, আর হ্যাঁ শোনো, আজকে আমি বন্ধুরা বাড়িতে যাচ্ছি, পিকনিক আছে। আপনি দয়া করে বাড়িতে পথধূলি দিয়ে যান ম্যাডাম, রাখছি। বলেই ফোন কেটে বিপাশার হাতে ফোন দিল রাহুল। থমথমে কণ্ঠে বলল, ও আজ এতটা বিগড়েছে শুধুমাত্র তোমার জন্য। কলেজের গণ্ডি পেরোনের সাথে সাথেই বলেছিলাম তোমার বিয়ের কথা, শোনোনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে পড়তে দিয়েছো, তাও হোস্টেলে একা একা। যা ইচ্ছা করো তোমরা। বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল রাহুল। এই যে মশাই, রাস্তাটা কি আপনার বাপের, নাকি বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছেন? গাড়ির সাইডে সরান, নইলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দিব। এলি কণ্ঠের এমন হুমকি পেতেই চমকে পেছনে তাকালো পরশ। সামনের সিট থেকে পাভেল চিৎকার করে পরশকে বলল, ভাই, এটা বাবুর আম্মুর স্পেশাল গলার আওয়াজ না? সকালবেলা ঘুম থেকে উঠতেই পার্টির জরুরি কাজে ঢাকায় এসে পড়েছে পরশ শিকদার। বিলাসবহুল 3টি মাইকো মাঝখানের গাড়িটিতে বসে আছে সে। সামনের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা বডিগার্ডের পাশের সিটে বসেছে পাভেল। তাদের গাড়ির সামনে এবং পিছনের গাড়িতে 3টি করে মোট 60 জন বডিগার্ড এবং দলীয় সদস্য রয়েছে। নবীনগরের এক নির্জন রাস্তায় আসতেই সঙ্গত কিছু কারণে সামনের গাড়িটি সাময়িক সময়ের জন্য থামানো হয়েছে। ফলস্বরূপ পরবর্তী গাড়ি দুটোই থামতে হয়েছে। এরই মধ্যে পেছন থেকে পরিচিত মেয়েলি কণ্ঠ শুনতেই নিজের দায়িত্বকে ভুলে লাফ দিয়ে গাড়ি থেকে নামলো পাভেল। আশেপাশে তাকাতেই দেখলো পেছনের গাড়ির পেছন থেকে কথাগুলো ভেসে আসছে। সেই কথা তর্কাতর্কির রেশ ধরেই সেদিকে হাঁটা দিল পাভেল। বার কয়েক বারণ করলেও যখন পাভেল পরশের কথা শুনল না, তখন পরশও গাড়ি থেকে নেমে পাভেলের পিছু নিল। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলল 40 ঊর্ধ্ব এক রিক্সা চালক। তেতে উঠল স্পর্শী। স্কুটি থেকে নেমে হেলমেট খুলে রিক্সাওয়ালার সামনে গিয়ে বলল, একদম চোখ গেলে দিব। চোখ কি শুধু আপনারই আছে, আমার নেই? রাস্তার মাঝখানে বসে ঢং শুরু করছেন। মেয়ে লোক দেখলেই সারা শরীর বেয়ে ঢং টপ টপ করে ঝরতে থাকে। আনন্দ স্পর্শীকে বারবার টেনে পেছনে নিয়ে যাচ্ছে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু স্পর্শী এখনো রিক্সাওয়ালার সাথে তর্কে মেতে উঠেছে। আশেপাশের জনে জনে লোক জমে উঠেছে। পাভেল রাস্তার একপাশে দাঁড়িয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করছে। স্পর্শী, চল এখান থেকে, ঝামেলা করার দরকার নেই। তেতে উঠল স্পর্শী, চেঁচিয়ে উঠে বলল, আমি ঝামেলা করছি, আর ওই অসভ্য বুড়োটা যে আমায়। বলার আগেই ঠস করে গালের উপর পুরুষালী এক থাপ্পড় পড়ল। আকর্ষাত আক্রমণে নিজেকে সামলাতে না পেরে স্কুটির উপর হয়ে পড়ল স্পর্শী। রাগে যন্ত্রণায় দাঁতে দাঁত পিষে সামনের দিকে তাকাতেই দেখল কালো রঙের পাঞ্জাবি এবং জিন্স পরিহিত এক যুবক চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। অচেনা কোনো ছেলে আঘাত করেছে, এটা যতটা না তার আত্মসম্মানে লেগেছে, তার থেকেও এই মুহূর্তে আঘাতের যন্ত্রণাটা বেশি পোড়াচ্ছে। বলতে গেলে একদম কোনো শাসন কটু বাক্য ছাড়া স্বাধীনভাবে বড় হওয়া মেয়েটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে অচেনা কোনো যুবকের শাসনের শিকার হবে, সেটা ভাবতেই অজ্ঞান হবার পালা স্পর্শীর। আশেপাশে তাকিয়ে দেখল ঠিক কতজন এই থাপ্পড়টা দেখেছে। তার এখন ঠিক কী করা উচিত? এই লোকটাকে আরেকটা থাপ্পড় মারা? তাহলে যদি পুনরায় এই লোকটা আবার তাকে থাপ্পড় মারে বা কিল ঘুষি, তাহলে সে আবার মারবে এই লোকটাকে। একে একে সে মারবে, লোকটা মারবে, সে মারবে, এভাবে তো রাস্তায় রেসলিং স্টেজ হয়ে যাবে। না না, এটা করা যাবে না। তাহলে বাস্তবিকভাবে ঠিক কি করা উচিত স্পর্শীর? লজ্জা করে না নিজের বাবার বয়সী একটা লোককে এভাবে অপমান করতে? পারিবারিক কোনো শিক্ষা নেই, হয়েছ তো মেয়ে, অথচ আচরণ করছো ছেলেদের মতো। ছেলে হওয়ার খুব শখ, তাই না? এই চাচা, আপনি যান এখান থেকে।
রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল পরশ। মাথায় হাত পাকা চুলওয়ালা রিক্সাওয়ালা নিজের পান খাওয়া লাল দাঁতগুলোকে বিশ্রীভাবে এলিয়ে স্পর্শের দিকে তাকিয়ে লালসার দৃষ্টিতে হেসে দিল। তারপর রিক্সা নিয়ে ছুটে গেল নিজের গন্তব্যে, যা স্পর্শীবাদে সবার অগোচরে রয়ে গেল। পরশ পুনরায় রাস্তায় দাঁড়ানো লোকদের উদ্দেশ্য করে বলল, আপনারা দাঁড়িয়ে কি সিনেমা দেখছেন? যান যে যার কাজে। পাভেল, গাড়িতে ওঠ। এদের মতো মেয়েরা শহরে লেখাপড়া করতে এসে নিজেদের ভিত্তিটাকেই ভুলে যায়। বাবা মা, বয়স বৃদ্ধদের সম্মান তো দূর, অভদ্র মেয়ে কোথাকার। বলেই পাবেলকে নিয়ে গাড়িতে উঠল পরশ। হেরে গেল স্পর্শী। আজ পুরো দমে হেরে গেল সে। রাস্তায় দাঁড়িয়ে একে তো বাবার বয়সী কারোর বাজে দৃষ্টির সম্মুখীন হয়েছে, তার উপর অচেনা উড়ে আসা কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়েছে, পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলেছে, তার উপর তাকে ছেলেদের মতো বলেছে। কষ্টে, গালের যন্ত্রণায়, অপমানে ঠোঁট কামড়ে ধরল স্পর্শী। চোখ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে অশ্রু ঝরছে। পরশদের গাড়ি চলতেই পেছনে ছুটল স্পর্শী। দৌড়ে দৌড়ে দাঁত কিরমির করে বলল, অসভ্যের বাচ্চা, তুই দাঁড়া। তোর সাহস কিভাবে হয় আমাকে থাপ্পড় মারার? আমি ছেলেদের মতো করি? ওই হারামি, কি করছি আমি? আমি কি তোর বোনের পেছনে লাগছি, নাকি তোর পেছনে বকাটিগিরি করেছি? কোন অ্যাঙ্গেল থেকে আমি ছেলেদের মতো করছি? হ্যাঁ, গাড়ি চোখের আড়ালে চলে গেল। রাগে দুঃখে রাস্তার মাঝখানে আসন দিয়ে বসে পড়ল স্পর্শী। সাথে রয়েছে যাবতীয় গালিগালাজ। আনন্দা পাশেই স্পর্শীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 3 মিনিট পার হয়ে যাবার পরও যখন স্পর্শীর থামার কোনো দিক দেখল না, তখন আস্তে করে তার পাশে এসে বসলো আনন্দা। ধীর স্বরে বলল, এখন এসব বললে কি আর সে শুনবে? যখন মারলো তখন তো কিচ্ছু বলতে পারলি না। ধাক্কা মেরে আনন্দাকে রাস্তায় ফেললো স্পর্শী। রেগে রেগে বলতে লাগলো, তুই কি করছিলি তখন? তুই বলবি না আমায় মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়েছিলি? কোন বালের কাজ উদ্ধার করছিলি তুই? একদম ন্যাকামি করতে আসবি না আমার সাথে। ঢং না, আমাকে মেরে ধরে চলে গেল আর এখন আসছে তেল মাখতে। যাসার বলেই স্কুটিতে উঠে আনন্দাকে ফেলেই রেডিও কলোনির দিকে চলে গেল স্পর্শী। আনন্দা হতাশ হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা বাস আসতেই সেটাই উঠে পুনরায় জাহাঙ্গীরনগরের দিকে চলে আসলো। রাত 10টা। বিপাশার কোলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে স্পর্শী। ভীষণ চিন্তায় পড়েছেন বিপাশা। মেয়েটা কখনো এমন শান্ত থাকার নয়। কিছু একটা ঘটেছেই, যার কারণে আসার পর থেকে এমন নীরব। ইনিয়ে বিনিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু? ও পাখি, মনির কাছে বল। শান্তভাবে স্পর্শী বলে উঠল, খালামণি, আমি কি সত্যি খুব খারাপ? মানে অভদ্রদের মতো, বেয়াদবদের মতো কারোর সাথে ভালো ব্যবহার করি না? মানে আমি বলতে চাইছি, আমার কি সত্যি শিক্ষার অভাব রয়েছে? আতকে উঠলেন বিপাশা। মেয়েটা একটু দুষ্টেও, স্বাধীনতা আর প্রতিবাদী প্রকৃতির। তাই বলে এসব কে বলল? কে বলেছে আম্মু এসব? তোমাকে তো আমি বড় করেছি। মামুনি কি খারাপ শিক্ষা দিয়েছে তোমায়? বলো, যে যাই বলুক, তুই মন খারাপ করিস না একদম। ধরাস করে লাফ দিয়ে উঠে বসলো স্পর্শী। বিপাশার গাল দুটো টেনে দুটো চুমো খেয়ে বলল, উফ খালামণি, তুমিও না। যার তার কথাই স্পর্শীর মন খারাপ হয় না। আর স্পর্শী জানে তো যে এই কথাগুলো বলেছে সে হলো পৃথিবীর সেরা অভদ্র, তার শিক্ষার অভাব আছে। ও মনি, চিংড়ি মাছ আছে না? আমি এখন আবার ভাত খাবো। বিপাশা হেসে দিয়ে রান্নাঘরে চললেন খাবার আনার জন্য। কেটে গেছে প্রায় আরো 5 দিন। এর মধ্যে ধীরে ধীরে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে পরশ পাবেল। সারাদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন, প্রেস, মিডিয়া, নানা অনুষ্ঠান, পার্টি, কাজে প্রায় 2 দিন পর পর ঢাকায় যেতে হয়েছে তাদের। আজও তার ব্যতিক্রম নয়। বিকাল 4টা। পার্টির কাজে আজও ঢাকায় আসতে হয়েছে পরশকে। তবে নিত্যদিনের মতো পাবেল সাথে নেই। নবীনগরের ভেতর থেকে গাড়ি যেতেই চমকে তাকালো পরশ। আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য দ্রুতই ড্রাইভার রূপী বডিগার্ডকে আদেশ দিল গাড়ি থামাতে। জানালার কাজ ভালোভাবে খুলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল। দূরেই রাস্তার পাশে 3 জন পথ শিশুকে বিরিয়ানির প্যাকেট তুলে দিচ্ছে স্পর্শী। অবাক হওয়ার রেশ ধরেই গাড়ি থেকে নামলো পরশ। নিজের ব্যক্তিত্বকে সাময়িকভাবে ছুটি দিয়ে বডিগার্ডদের আসতে বারণ করে এগিয়ে গেল রাস্তার পাশে।
স্পর্শী বিরিয়ানির প্যাকেট খুলে একজনের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। বাহ, এক থাপ্পড়েই এত পরিবর্তন! তাহলে তো প্রতিদিন মারতে হয় তোমাকে ভালো করার জন্য। পেছন থেকে পুরুষালী আওয়াজ পেতেই পিছু ঘুরল স্পর্শী। প্রথমেই চোখে পড়ল কারো বুক। নীল রঙের পাঞ্জাবিতে টান টান হয়ে আছে প্রশস্ত বুকটা। মাথা তুলে উপরে তাকাতেই দেখল সেদিনের সেই অভদ্র পুরুষ। চোয়াল শক্ত করে ফেলল স্পর্শী, কিন্তু তাও কিছু বলল না। আর সে কাউকে কিছু বলবে না। মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল দূরে দাঁড়ানো পাগল লোকটার দিকে, যে এখন স্পর্শীর হাতের বিরানির দিকে লোবাতুর ভঙ্গিতে তাকিয়ে আছে। পরশ হাতের ঘড়িটার দিকে চাইল, সময় আছে বেশ। নির্মল এই পরিবেশে স্পর্শীর পায়ের সাথে দু পা নিজেও চলল। পরশের দিকে একবার তাকিয়ে স্পর্শী শান্তভাবে বলল, আমার খারাপ হওয়ার কোনো চান্সই নেই, কারণ আমি নিতান্তই ভালো মেয়ে। যারা খারাপ আমি শুধু তাদের সাথেই খারাপ ব্যবহার করি, বুঝেছেন? ও তাই নাকি? সেই জন্যই তো অচেনা মানুষকে মেসেজ দিয়ে সরাসরি বাচ্চার বাপ বানিয়ে দাও। জানো সেদিন আমি কি ঝামেলায় পড়েছিলাম? ধুম করে পরশের দিকে তাকালো স্পর্শী। তাহলে এই সেই লোক? স্পর্শীর চমকিত মুখ দেখে নিশ্চিত হয় পরশ। কারো গলার আওয়াজ ধরেই নিশ্চিত হওয়া যায় না, তাও সে কথাটা বলেছিল। কিন্তু এবারে সে নিশ্চিত সেই মেয়েটাই এটা। স্পর্শী কয়েক পলক পরশের দিকে তাকিয়ে পাগলটার হাতে বিরিয়ানির প্যাকেটটা খুলে দিল। আনন্দে পরপর কয়েকটা লাফ দিল মানসিক বিকারগ্রস্ত বয় বৃদ্ধাটি। স্পর্শী তুলে খাওয়াতে যেতেই পাগলটি তার হাতকে জারি মেরে দৌড় দিল দূরে, যেন স্পর্শী তার খাবারটি আবার নিয়ে যাবে। হেসে দিল পরশ। স্পর্শী তার দিকে তাকালো, বলল, এই আপনিও ভীষণ খারাপ মানুষ। আপনার সাথেও আমি খারাপ ব্যবহার করব, তবে আজ না, পরবর্তীতে দেখা হলেই বুঝবেন স্পর্শী কি জিনিস। আমাকে বেয়াদব অভদ্র বলেছেন আপনি। আজ নয় কেন? স্পর্শী চুপ হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, আজ একটা স্পেশাল প্লাস শোকের দিন আমার। তাই এই যে শুনুন, কারো ব্যাপারে না জেনে তার পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলবেন না। হতেও তো পারে সে পরিবার ছাড়াই বড় হয়েছে। চমকে স্পর্শের দিকে তাকালো পরশ। স্পর্শী পুনরায় বলল, এই যে সেদিন আপনি আমায় বলেছিলেন না, বাবার বয়সী কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আচ্ছা আপনিই বলুন, বাবার বয়সী কেউ যদি বিছানায় নিতে চায়, তখন তার সাথে কেমন ব্যবহার করা উচিত? পরপর স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শের দিকে। স্পর্শী আবারও বলল, শুনুন, আপনি আমায় সেদিন থাপ্পড়টা মেরে ভুল করেছেন। ওই থাপ্পড়টা ওই রিক্সাওয়ালাকে মারা উচিত ছিল। উনি ইচ্ছে করে বারবার গাড়িটাকে আমার স্কুটির সামনে নিয়ে যাচ্ছিলেন। বারণ করার পর থেমেও ছিলেন, কিন্তু ওনার দৃষ্টি আমার আর আমার বান্ধবীর শরীরের দিকে ছিল, শকুনের মতো। ওই যে আপনি বলেছিলেন না, মেয়ে হয়েও কেন ছেলেদের মতো আচরণ করি, তাহলে শুনুন, এই আচরণটা না করলে আপনাদের মতো পুরুষদের থেকে নিজেকে রক্ষা করা খুব কঠিন। এই যে কথায় কথায় ঝগড়া করি, তেজ নিয়ে প্রতিবাদ করি, এটাতে আপনাদের মতো ছেলেরা ভয় পেয়ে ঝামেলায় জড়াতে চায় না। যদি চুপচাপ থাকতাম না, তাহলে অবলা পেয়ে সেই প্রথম দিনেই চিড়ে কুড়ে খাওয়ার চেষ্টা করত। যাই হোক, আপনার পাওনাটা পরবর্তী দিন পাবেন। স্পর্শীকে অভদ্র বলে কেউ শুধু শুধু পার পায় না। কথাগুলো বলে চলে গেল স্পর্শী। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পলশ। এখনো যেন স্পর্শীর কথার ঘোর কাটছে না। এরই মধ্যে আবার স্পর্শী দৌড়ে এলো, হাতের থেকে দুটো জিলাপি এবং একটা মিষ্টি পরশের হাতে দিয়ে বলল, এটা খান, তবারক, খেয়ে দোয়া করবেন কিন্তু। অবাক হয়ে জিজ্ঞেস করলো পরশ, কিসের তবারক? মাজার জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে মিলাদও পড়িয়েছি। ওই আজ আমার জন্মদিন আর আমার মায়ের মৃত্যুবার্ষিকী কিনা, তাই। হতভম্ব হয়ে পরশ বলল, জন্ম মৃত্যু মানে? এসে দিল স্পর্শী, বলল, ওই আমি জন্মানোর কয়েক মিনিট পরেই মা মারা যায়, এই জন্যই পারিবারিক শিক্ষাটা পাইনি। দোয়া করবেন মায়ের জন্য। ওকে, বাই বাই। বলেই চলে গেল স্পর্শী। পরশ অবাক হয়ে তাকিয়ে রইল সামনের শুভ্র পরীর দিকে। সাদা ঢোলা সালোয়ার কামিজ,
মাথায় ওড়না পরা মেঘ বালিকা যেন মেঘের সাথে তাল মিলিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বডিগার্ডের ডাকে হুঁশ ফেরে পরশের। হাতের মিষ্টির দিকে তাকিয়ে কয়েকবার পিছু ফিরতে ফিরতে গাড়িতে ঢুকল। সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল পরশ। শরীরটা কোনো রকমে টেনে দোতলায় তুলল। ইদানিং খুব বেশি চাপ যাচ্ছে তার উপর। সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ির উপরেই থাকতে হয়। রুমের মধ্যে ঢুকে ধরাস করে দরজাটা লাগালো। গায়ের পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলল। তারপর টাওয়াল নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ল। রাত 10:30। শেখদার বাড়ির সবাই ডাইনিংয়ে বসে পরশের জন্য অপেক্ষা করছে। বাবা মহিউদ্দিন শেখদার স্থানীয় কলেজের অধ্যক্ষ। সারাদিনে সবাই কাজের চাপে আলাদা আলাদা খেলেও রাতের খাবারটা যত রাতেই হোক না কেন একসাথেই খায় তারা। পাবেল চেয়ারের উপর বসে ফোন স্ক্রল করছে। পিয়াসা শেখদার সবার জন্য খাবার বাড়ছেন। এরই মধ্যে ঘুমে ঢুলো করতে করতে হাজির হলো 14 বছরের এক শ্যামরাঙা কিশোরী। সিঁড়ির উপর দাঁড়িয়ে একে একে সবার দিকে তাকালো। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশের চেয়ারে বসতেই পুনরায় দাঁড়িয়ে পড়ল। পাবেল নিজের চেয়ারে বসেই প্রেমার চেয়ারে পা তুলে দিয়েছে। ছোট প্রেমা ভীষণ ভালোভাবেই বুঝতে পারল তাকে জ্বালানোর জন্য এমনটা করছে পাবেল। তারপরেও কোনোরূপ বাক্য ব্যয় করল না। ও পাশের চেয়ারে গিয়ে বসতেই পুনরায় একই ঘটনা ঘটালো পাবেল। চেঁচিয়ে উঠল প্রেমা। পাবেলের দিকে তাকিয়ে বলল, ম্যানারলেস কোথাকার। চোখ বড় বড় করে ফেলল পাবেল। মহিউদ্দিন শেখদার হেসে দিলেন। ছোট্ট মেয়েটাকে 2 হাতে জড়িয়ে নিলেন নিজের কোলে। মেয়েটা তার খুবই কম কথা বলে। বলতে গেলে প্রয়োজন ছাড়া কিছুই নিজ থেকে বলবে না। লেখাপড়া নিয়ে বেশ মশগুল সে। পাবেল ব্যঙ্গ করে প্রেমাকে বলল, ওই ম্যানার্স অর্থ জানিস তুই? খুব তো বললি। চোখ ছোট ছোট করে পাবেলের দিকে তাকিয়ে রইল প্রেমা। বর্তমানে যে সে 8ম শ্রেণীতে পড়ে সেটা হয়তো তার গুণধর ভাই ভুলেই গেছেন। নিজের প্লেট সামনে টেনে নিয়ে পাবেলের উদ্দেশ্যে বলল, আমি তো তোমার মতো ক্লাসের পর ক্লাসে ডাব্বা মেরে উঠিনি, বেশ ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়েছে। শোনো ছোট ভাইয়া, আমি পরশ শিকদার নই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমার পেছনে লেগে থাকবা, আমাকে জ্বালাবা, আর আমি তা চুপচাপ সহ্য করব। আমার সাথে লাগতে আসবে না একদম। সিঁড়ির উপরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল পরশ। তার এই ছোট্ট বোনটা বয়সের থেকেও নিজেকে সবার সামনে বড় করতে আগ্রহী, যেন সে ছাড়া পৃথিবীর সবাই কম বুঝদার। আলতো পায়ে হেঁটে গিয়ে বোনের পাশের চেয়ারে বসল। তারপর নিজের প্লেট সামনে টেনে বলল, তা আপনি এত বড় হয়েছেন, এত বোঝেন, অথচ এটুকু ম্যানার্স জানেন না যে বড় ভাইকে নাম ধরে ডাকতে নেই। সামান্য হতাশ হলো প্রেমা। সে তো কথার কথাই বলেছে। করুণ চোখে বড় ভাইয়ের দিকে তাকিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, সবসময় ভাইয়া ভাইয়া বললে সেটা দৃষ্টিকটু দেখায়। বাক্যের প্রয়োজনে নাম থাম একটু নিতেই হয়, ও তুমি বুঝবে না। পরশ বোনের দিকে না তাকিয়েই মাথা নাড়িয়ে সম্মতি দিল। বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল। পাবেল এখনো ফোনের মধ্যে ডুবে আছে। পরশ বার কয়েক বারণ করলেও সেদিকে সে কান দিল না। বাধ্য হয়ে পরশ সৌ মেরে ফোন টেনে নিজের হাতে নিল। তারপর ধমক মেরে পাবেলকে খেতে হুকুম দিল। ডাইনিং টেবিলের নীরবতা ভেঙে পিয়াসা শেখদার অভিমানী গলায় খাবার বাড়তে বাড়তে বললেন, আমার হয়েছে যত জ্বালা, সারাক্ষণ চাকরের মতো কাজ করতে থাকো, আসামিদের মতো একটু ঘরের মতো একা পড়ে থাকো, কারো কোনো খেয়ালই নেই আমার উপর। 3-3টা বাচ্চা আমার, অথচ মানুষ বাড়ানোর কথা মনে করছে না তারা। একা একা ভালো লাগে না আমার। আচমকা কেসে দিলেন মহিউদ্দিন শেখদার। ছেলে মেয়েদের সামনে বউয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিচু কণ্ঠে আমতা আমতা করে বললেন, ছেলে মেয়েদের সামনে এসব কেমন কথা প্রিয়া? তোমার আরও বাচ্চা লাগবে, আমার বললেই পারো। চোখ বড় বড় করে দাঁড়িয়ে পড়ল পিয়াসা। স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনাদের মাথা খারাপ নাকি? আমি কি বলছি আর আপনি কি বলছেন? বলছি ছেলে দুটা তো আমার বুড়ো হয়ে যাচ্ছে, সেদিকে কি আপনাদের খেয়াল আছে নাকি? বিয়ার শাদী কি করার ইচ্ছে নেই? আদরে আটকানা হয়ে মায়ের গায়ের উপরে মাথা এলিয়ে দিল পাভেল। ছোট্ট বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে বলল, আম্মু, তুমি শুধু বুঝো আমার কষ্ট। অলরেডি 25+ হয়ে গেছে আমার, অথচ কেউ কিছু বলেই না।
হাত ঝাড়া দিয়ে ছেলেকে দূরে সরিয়ে দিলেন পিয়াসা। তারপর থমথমে মুখে পরশের দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কোথায়? সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে নাকি? মাথা তুলে একবার মায়ের দিকে তাকালো, তারপর না বোঝার মতো পুনরায় বলল। কোন ব্যাপারে কথা বলছো? তেতে উঠলেন পিয়াসা, বললেন, আমি মেয়ে দেখছি কাল থেকে। 1 মাসের মধ্যে বিয়ে করাবো তোমায়। পরের মাস পাবেলকে করাবো, আর তারপরে ছোটটাকে সরাবো, তারপর শান্তি। চমকে মায়ের দিকে তাকালো প্রেমা। রাগত দৃষ্টিতে তাকাতেই পিয়াসা বলে উঠলেন, কি এমনভাবে তাকিয়ে আছো কেন? তোমার বয়স কম বলে এই ভাব দেখাও? কই ভাবো তো, দেখাও। 30 বছর বুড়িদের মতো। বিয়ে দেব না তো ঘরে বসিয়ে রাখবো? কিছু বলল না প্রেমা। খাবার খেয়ে চুপচাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে গেল। পিয়াসা পুনরায় পরশকে জিজ্ঞেস করতেই বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে কটা দিন সময় দাও। সবে তো দায়িত্বটা পেলাম, নিজেকে একটু মানিয়ে নেই, তারপর জানাচ্ছি। কথাগুলো বলে টিস্যু দিয়ে হাত মুছল পরশ। পাবেলের ফোনটা টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে করুণ স্বরে পাবেল বলল, ভাই যা করিস একটু তাড়াতাড়ি করিস, বুঝিস তো তোর পরে সিরিয়ালটা আমার। খাবার শেষে রুমে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল পরশ। পাশ থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকতেই অচেনা এক নাম্বারের সম্মুখীন হলো। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল স্পর্শীর কথা। বেশ কিছুক্ষণ ভেবে গুটি গুটি অক্ষরে নাম্বারটি স্পর্শিয়া নামে সেভ করল। প্রাইভেট ফোন হওয়ার দরুন যে কজন লিস্টে আছে সবার নামেই সেভ করা। অচেনা নাম্বারে ভুল করে যদি কখনো কল দিয়ে বসে সেই ভেবেই সেভ করে রাখল পরশ। আজকে প্রায় প্রত্যেকটা বাক্য স্পর্শী নিজের নাম বলেছে, সেই জন্য নামটা একদম মাথায় গেঁথে রয়েছে। রাত 12টা। কতক্ষণ ফেসবুক স্ক্রল করল পরশ। রিসেন্টলি হওয়া বিভিন্ন মিটিং মিছিল অনুষ্ঠানের ছবি আপলোড দিয়েছে সবাই তাকে ট্যাগ করে। সেগুলোরই কমেন্ট চেক করছিল। ঘুম আসছে না একদম। যতই ঘুমানোর চেষ্টা করুক না কেন স্পর্শের কথাগুলো বারবার কানে বাজছে। এমনটা হচ্ছে কেন? মেয়েটার প্রতিটা কথাই যেন আলাদা এক অনুভূতি মেশানো ছিল। ছিল অজস্র কষ্টের অনুভূতি। স্পর্শের পরিবার নেই, মা নেই, তাহলে তো সে খুব দুঃখী। তাহলে এত ভালো একটা ভার্সিটিতে পড়ছে কিভাবে সে? স্কুটি পেল কোথায়? আর ততই যদি কষ্ট থাকে তাহলে রাস্তার অনাথদের খাবার বিলায় কিভাবে? পরক্ষণেই মস্তিষ্কে হানা দেয়, নিশ্চয়ই ও কোনো জব করে নিজের খরচ চালাচ্ছে। বর্তমান সময়ে জব করে খরচ চালানো তো আর খুব বেশি কঠিন না। ভালো স্টুডেন্ট হয়তো ভালো কোনো জব করছে, কিন্তু তারপরেও মেয়েটার খুব কষ্ট। সেদিন থাপ্পড় মারাই হয়তো খুব আত্মসম্মানে লেগেছে, আর পারিবারিক শিক্ষা তুলে কথা বলাই হয়তো বেশিই কষ্ট পেয়েছে। উফস, উচিত হয়নি পরশের এমনটি করা। সরি বলা উচিত, কিন্তু কিভাবে? আর কি কখনো দেখা হবে? ভাবতেই মনে হলো ফোনের কথা। নাম্বার আছে তো, কল করা যেতেই পারে। পরক্ষণেই মনে পড়ল নিজের অবস্থানের কথা। একজন সংসদ সদস্য হয়ে এত রাতে কোনো মেয়েকে ফোন দিয়ে সরি বলবে সে? এটা তো তার ব্যক্তিত্বের সাথে পুনরায় বেমানান। তাহলে পরক্ষণেই ভেতর থেকে এলো অবশ্যই বলা যায়। সে বিনা কারণে যখন কাউকে অপমান করেছে অবশ্যই ক্ষমাও চাইতে পারবে। এটা ব্যক্তিত্ব আসবে কোত্থেকে? এরকমই আকাশ পাতাল ভাবতে ভাবতে কল দিয়েই বসলো পরশ। সাথে সাথে রিসিভ হলো। ওপাশ থেকে সুন্দর করে সালাম দিল স্পর্শী। পরশও উত্তর দিল। কিছুক্ষণ নীরব থেকে পরশ বলল, স্পর্শিয়া। ওপাশ থেকে ঘন নিঃশ্বাসের আওয়াজ এলো। স্পর্শী কি ঘুমাচ্ছে? কিয়ংদংশ পর সাড়া দিল স্পর্শী। আমাকে চিনেছ? বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল স্পর্শী। সবেমাত্র কান্নাকাটি থামিয়ে শুয়েছিল সে। এরই মধ্যে পরশ ফোন দেওয়াতে ধরল। চটচটে কণ্ঠে বলল, আপনি আমার নাম্বার জানেন, আমার নামও জানেন, অথচ আমি আপনাকে চিনব না? কি মনে করেন নিজেকে? স্মৃতিশক্তি শুধু আপনারই প্রখর, অন্য সবার মাথার মধ্যে গোবর ভর্তি। ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। এই মেয়ে আবার নিজের রূপে ফিরে এসেছে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে পরশ বলল, কিন্তু তোমার নাম তো স্পর্শী। আমি তো আরো সুন্দর নাম দিলাম, স্পর্শিয়া। আমাকে ধন্যবাদ দিবেন না? নাক সেটকালো স্পর্শী।
বলল, আগে আমার বাপ বড় করে আকিকা দিয়ে আমার নাম স্পর্শিয়া রাখছে, সংক্ষেপে সবাই স্পর্শী ডাকে। তাই পোলট্রি খাওয়া বাদ দেন ভাই। আপনি এত বড় ও কোনো রাজকার্য উদ্ধার করেন নাই যে ধন্যবাদ দিব। কি জন্য ফোন দিছেন তাই বলেন, ঘুমাবো। হতাশ হলো পরশ। পুনরায় ফোন অন্য কানে নিয়ে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারে ফোন দিয়েছিলাম, বলতে গেলে কিছু একটার অনুমতি নেওয়ার জন্য। বাস্তবিকভাবে তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। স্পর্শের কথার মাঝখানে বলল, তো পরশের কেন জানি ভালো লাগছে কথা বলতে। প্রথম দিনের মতো অস্বস্তি হচ্ছে না। ফোন অন্য কানে নিয়ে কাত হয়ে শুলো। ডান হাত দিয়ে নিজের ঠোঁটে হাত বুলাতে বুলাতে বলল, ভাবছি কালকে একটা বিড়াল কিনবো, আর তার নাম স্পর্শিয়া রাখবো। অনুমতি দেবে কি? চটে গেল স্পর্শী। এই রাত দুপুরে এই বাজে লোক তাকে আবারও ফোন দিয়েছে অপমান করার জন্য। মুখ দিয়ে কিছু বলার জন্য উদ্ধত হতেই টুট টুট করে ফোন কেটে গেল। নিজে থেকে ফোন দিতে গিয়েই শুনল ওপাশ থেকে কোনো ভদ্র মহিলার কণ্ঠ, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ফোনটা বন্ধ করে ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। এখনই যে স্পর্শের কিছু বিখ্যাত গালির সম্মুখীন হবে সেটা বুঝেই ফোন বন্ধ করে দিয়েছে। নীরব হাসিতে বার কয়েক গড়াগড়ি খেলো বিছানায়। পাবেল থাকলে হয়তো এতক্ষণে রুম কাঁপিয়ে হেসে উঠত। ভীষণ আলাদা রকমের সুখ অনুভূতি হচ্ছে পরশের। হয়তো স্পর্শীকে জ্বালাতে পেরেছে তাই। কোথায় ক্ষমা চাওয়ার জন্য ফোন দিয়েছিল তা না, উল্টো আবার রাগিয়ে দিয়ে ফোন কেটেছে। হাতের ফোনটা বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কালকে আবার একটু রাগিয়ে দিবে সে স্পর্শীকে। আপাতত এখন ঘুমাক। এই যে মশাই শুনুন, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে এখন আমি চাচ্ছি সারা রাত ধরে কথা বলতে। উঠুন ঘুম থেকে, এটাই আপনার শাস্তি। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কণ্ঠ বাজতে থাকা ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো পরশ। চোখ স্থির করে নাম্বারটা দেখেই আঁতকে উঠল। এটা তো স্পর্শিয়া। আবার কি জট পাকিয়েছে মনে মনে যে এত মধুর কণ্ঠে কথা বলছে, নাকি এই রাত দুটোর সময় কারো সাথে বাজি ধরেছে? হতেও পারে। এ মেয়ে যে ভীষণ ডেঞ্জারাস। বার কয়েক ঘুমন্ত চোখের পাপড়িগুলো বন্ধ করে পরশ বলল, স্পর্শিয়া আজ নয়, ঘুমানোর সময় এখন, রাখছি। ওপাশ থেকে চিৎকার করে উঠল স্পর্শী। ঘন ঘন কণ্ঠে বলতে লাগলো, একদম না, ফোন কাটবেন না কিন্তু, কথা আছে আমার আপনার সাথে। আর তাছাড়াও আপনি ফোন দিলে আমি কি কেটে দিয়েছিলাম নাকি? দমে গেল পরশ। ঘুমন্ত গরম নিঃশ্বাসটুকু ঠোঁট গোল করে ছেড়ে দিল। বার কয়েক নড়ে মাথার বালিশটা উঁচু করে দিয়ে শুলো। তারপর বলল, কি বলবে এত রাতে, বলো। আপনি কি বিয়ে করেছেন? সত্যি কথা বলবেন কিন্তু। চোখ বন্ধ রেখেই পরশ দুষ্টুমির সুরে বলল, কেন, আমাকে বিয়ে করবে নাকি? ওপাশ থেকে দ্রুত জবাব এলো, হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবো বলেই তো ফোন দিলাম। তা কবে করছেন আমায় বিয়ে? আমি কিন্তু এক পায়ে রেডি আছি, চলে আসুন তাড়াতাড়ি। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পরশ শান্তভাবে বলল, আবার কার সাথে বাজি ধরেছ? তা বাজিতে জিতলে কি পাবে? আমাকেও তো অর্ধেক দিতে হবে, নইলে তো আমি বিয়েতে রাজি হব না। মেজাজ বিগড়ে গেল স্পর্শীর। ওপাশ থেকে বিকট শব্দে চেঁচিয়ে উঠে বলল, ওই বেটা, ভাব বেড়ে গেছে তাই না? স্পর্শী নিজে থেকে তোকে বিয়ের অফার দিচ্ছে আর তুই এখনো ঢঙের মধ্যে পড়ে আছিস। করবো না তোকে বিয়ে, ক্যান্সেল তুই, বুঝলি? বিয়ে করবো না। দরপরিয়ে বিছানা থেকে উঠে বসলো পরশ। চারদিকে রাতের অন্ধকার বিরাজমান। ঘরের সামান্য আলোর ফোঁটাও নেই। চোখের সামনে কোনো আলো থাকলে পরশের ঘুম হয় না বলেই ঘর একদম অন্ধকার করে শোয়। কানটা জিম ধরে গেছে মনে হচ্ছে। বিছানা হাতড়ে ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতেই দেখলো ফোনটা বন্ধ। তৎক্ষণাৎ মনে পড়ল রাতে স্পর্শের সাথে কথা বলার পর ফোন বন্ধ করে রেখেছিল। পাওয়ার অন করে রুমের আলো জ্বালালো। তারপর বিছানায় বসে স্পর্শের নাম্বারটা দেখতে লাগলো। রাত ৩টা। সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল তা এই মুহূর্তে ক্লিয়ার। কিন্তু স্বপ্ন হোক আর যাই হোক, বা কানটা ঝিম ধরে আছে। পরশ চিন্তায় পড়ল, এত এত মানুষ থাকতে এই ভয়ঙ্কর মেয়ে তার স্বপ্নেই আসবে কেন? তাও সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে। মাই গড, এই মেয়ের সাথে বিয়ে? ভাবতেই পরশের শিরদাঁড়া ঠান্ডা হয়ে যায়। পরক্ষণেই মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়।
লেখাপড়া শেষ, ক্যারিয়ারও শুরু করে দিয়েছে। এখন ব্যাস বিয়েটা বাকি। বিয়ে যদি করতে হয় তাহলে স্পর্শী খারাপ কোথায়? স্পষ্টবাদী, একটু স্বাধীন চেতা, সেটা মানিয়ে নেবে পরশ। মা পরিবার ছাড়া বড় হওয়া মেয়েটা নিশ্চয়ই তার মাকে শাশুড়ি রূপে পেয়ে অবজ্ঞা করবে না। পরশ হেঁটে রুমের বাইরের ব্যালকনিতে গেল। একজন বউ হিসেবেও স্পর্শী বেশ পারফেক্ট। চোখ বন্ধ করে বার কয়েক স্পর্শীর সাথে দেখা হওয়ার ঘটনাগুলো ভাবল। প্রথম দিন ভালো করে খেয়াল না করলেও দ্বিতীয় দিন বেশ গটিয়ে দেখেছে স্পর্শীকে। সাদা সালোয়ার কামিজ, ওড়না একদম নিষ্পাপ লাগছিল। সারা মুখ চোখ জুড়ে ছিল শুভ্রতা। হলুদ ফর্সা মুখখানি, তার উপর অমন প্রতিবাদী কথাগুলো যেন বারবার টানছিল পরশকে। বাস্তবিকভাবে আমরা কেউ কারো কষ্ট ব্যথা সম্পর্কে অবগত হলে আরও ভীষণভাবে তার উপর দুর্বল হয়ে পড়ি। পরশের বেলায়ও তার ব্যতিক্রম নয়। চমকে উঠল পরশ, একই হচ্ছে তার সাথে। এখন দিন রাত না ঘুমিয়ে সে কিনা স্পর্শীর ভাবনাতে মশগুল থাকবে। সামান্য একটা মেয়ে তাকে দুদিনেই ছন্নছাড়া করে দিচ্ছে। না না, এটা তো চলবে না। মাথা থেকে কথাগুলো ঝেড়ে রুমে চলে এলো। লাইট নিভিয়ে চোখ বন্ধ করে পুনরায় ঘুমানোর চেষ্টা করলো। সকালে ঘুম থেকে উঠে স্পর্শী কাউকে কিছু না বলে স্কুটি নিয়ে নবীনগরের দিকে এলো। আজ আর ভালো লাগছে না। ভার্সিটি মিস দেবে সে। আজকে সারাদিন খালামণির কাছে থাকবে সে। গেটের সামনে এসে স্কুটি রেখে ভেতরে প্রবেশ করতেই প্রথমে চমকে উঠল। 3/4 প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় গেটের সামনে সাদা গোলাপ গাছটায় রাহুল পানি দিচ্ছে। পানি দেওয়া শেষ হতেই পুনরায় মুখের মধ্যে ব্রাশ দিয়ে দাঁত মাজতে শুরু করলো রাহুল। ঘুরে তাকাতেই দেখলো স্পর্শী ঢুকছে বাড়ির মধ্যে। দ্রুত পায়ে ছুটে গিয়ে স্পর্শীর সামনে দাঁড়ালো। ব্রাশ হাতে নিয়ে জিজ্ঞেস করলো, তোর দিন দিন দাম বেড়েই যাচ্ছে তাই না? আমি ওখানে ছিলাম, তাও কথা বললি না কেন? অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো স্পর্শী। অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কোনো সেন্স না থাকলেও আমার আছে ভাইয়া। এভাবে এই ড্রেসে কেউ বাইরে বের হয়? মার্জিতভাবে থাকলে ঠিকই সেধে কথা বলতাম। চমকে নিজের দিকে তাকালো রাহুল। তারপর স্পর্শীকে বলল, খুব তো বললি। মনে হচ্ছে এইভাবে এই প্রথমবার দেখছিস আমাকে। না, প্রথমবার দেখিনি। সেই এতটুকু বয়স থেকে তোমাকে শুধু এই ড্রেসে কেন বলতে গেলে হাফ প্যান্ট পরা অবস্থাতেও দেখেছি। তখন অস্বস্তি হতো না, এখন হচ্ছে। কেননা সেই রাস্তাটাও তুমি তৈরি করে দিয়েছো। আচ্ছা ভাইয়া, তোমার কি বিবেক নেই? সেই ছোটবেলা থেকে এখানে বড় হচ্ছি। খালামণিকে মা না ডাকলেও সেই আমার মা। তোমাকে আমার নিজের ভাইয়ের থেকেও আপন ভেবেছি। একসাথে থেকেছি, তোমার কাঁধে চড়িয়ে ঘুরে বেরিয়েছি, খেলেছি কত কি। সেই তুমি কি করলে? এসএসসি এর আগে নিজের পরিচয়টা দেখিয়ে দিলে। খালাতো ভাই যে কখনো আপন হয় না সেটা বুঝিয়ে দিলে। তোমার জন্য আমি বাড়িতেও কোনো কথা বলি না। বাবা ফোন দিলেই খালি বিয়ে বিয়ে করে। শান্তি পাচ্ছি না আমি। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? আমার পিছনেই কেন পড়ে আছো? তুমি জানো হোস্টেলে থাকাটা কতটা কষ্টের? কয়েক মিনিট লস গেলে আর সে অক্তে খাবার পাওয়া যায় না। মেপে মেপে খাবার খেতে হয়। কেন করি এই কষ্ট? শুধু তোমার জন্য, তোমার এই বেহায়াপনার জন্য। আমার এই বাড়িতে যেখানে এতটুকু থেকে মানুষ হয়েছি, সেখানে আসতে লজ্জা করে। আর তোমার সামনে দাঁড়াতেই তো আমার গা ঘিন ঘিন করে। দাঁতে দাঁত চেপে পুনরায় স্পর্শী বলল, দেখো মোট ভালো নেই। মনির কাছে এসেছি, দয়া করে এই ঘন্টা আমার থেকে দূরে অবস্থান করো। বলেই হনহন করে বাড়ির ভেতরে ঢুকে গেল স্পর্শী। রাহুল অবাক চোখে তাকিয়ে রইল স্পর্শীর পানে। সে তো কখনো বোনের নজরে ওকে দেখেনি। সেই এতটুকু থেকে নিজের হাতে করে ওই পুতুলটাকে সাজিয়েছে। এই 32 বছর বয়স পর্যন্ত একটাও প্রেম করেনি। যখনই কেউ এমন কিছু বলেছে তখনই সবাইকে বলেছে পরিবার থেকে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে। এমনকি স্পর্শীর অপছন্দের জন্য নিজের শখের শিক্ষকতা ছেড়েছে। নিজের পরিবার থেকে শুরু করে স্পর্শীর পরিবারকে পর্যন্ত রাজি করিয়েছে। কিন্তু সেই স্পর্শী তো আর তার নেই। আচ্ছা, স্পর্শ কি কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে? ভাবতেই শ্বাসরুদ্ধ হয়ে এলো রাহুলের। এমনটা কখনো হবে না, সে হতেই দিবে না। এর আগেই প্রয়োজনে জোর করবে স্পর্শীকে, বাধ্য করবে বিয়ের জন্য। একবার বিয়েটা হয়ে গেলে বাচ্চা নিয়ে নেবে। পরে বাচ্চার জন্য হলেও স্পর্শী বাধা পড়ে যাবে তার সাথে। এতদিন ভদ্রভাবে রাজি করিয়েছে, রাজি হয়নি। এবারে অভদ্র হবে সে। খুব শীঘ্রই স্পর্শীকে বাঁধতে হবে, না হলে
দুপুর 12টা। পার্টি অফিসের নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে আছে পরশ। আজকে তেমন ব্যস্ততা নেই, পাবেলও পাশে নেই। ভার্সিটির কিছু কাজের জন্য বেরিয়েছে। পরশ চেয়ারে গায়ে এলিয়ে দিল, হাতের ফোনটা নিয়ে বার কয়েক স্ক্রল করলো ফেসবুকে। ভালো লাগছে না সত্যিই। মানুষ যতই নিজের ক্যারিয়ারের দিকে ছুটুক, দিন শেষে একজন স্বস্তির মানুষ প্রয়োজন, যার সাথে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য অবসর খুঁজতে মরিয়া হবে সে। এবারে বিয়েটা করাই উচিত। বিয়ের কথা মনে হতে স্পর্শের কথা মনে পড়ল। সে যে তাকে রাতের স্বপ্নের মধ্যে বিয়ের প্রপোজাল দিয়েছে, এতটুকু তো বলাই যায়। সাথে রাতের মতো না হয় আর একটু রাগিয়ে দিবে, তার রাগ নিখে। প্রথমবার কল দিতেও কেউ রিসিভ করলো না। অস্বস্তিতে পড়ল পরশ। আবার ফোন দেওয়া উচিত কিনা? একজন এমপি হয়ে একটা অপরিচিত মেয়ের নাম্বারে এভাবে অনর্গল ফোন দেওয়াটাকে দৃষ্টিকটু ঠেকছে তার কাছে। তাও মন মানল না। পুনরায় ফোন দিতেই ওপাশ থেকে রিসিভ হলো। সাথে সাথে বেশে এলো অভিমানী তেজি সুরে আওয়াজ। কি বিড়াল টিড়াল কিনে তারপর ফোন দিয়েছেন? এবারে কি আকিকা করবেন কিনা সেই অনুমতি চাইবেন? ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। অদ্ভুত লাগলো তার কাছে। সারাক্ষণ রোবটের ন্যায় চলতে থাকা এই গম্ভীর মুখশ্রীতে যখনই স্পর্শের সাথে কথা বলে, তখনই অদ্ভুতভাবে হাসি ফোটে। এক অজানা প্রশান্তি পায়। না, এখনো কেনা হয়নি, একটু বিজি ছিলাম তাই। ভালো করেছো মনে করিয়ে দিয়ে। স্পর্শী পরশের কথার মাঝখানে এক ক্লান্তির ছোঁয়া পেল। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চিন্তা করে বলল, এই আপনি কি কোনো নেতা টেতা নাকি? এরকমটা মনে হওয়ার কারণ? না তেমন কিছু না, সেই দিনকে দেখলাম আপনার সাথে অনেকগুলো বডিগার্ড, আর গাড়ির ভেতরে পুলিশও তো দেখলাম তাই। পরশ বুড়ো কাজকালো। ভাবলো একবার বলে দেবে, কিন্তু সে এমপি। এটা শোনার পরে যদি স্পর্শী তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে, বলল, ওই ছিলাম একটু আর কি। দু ঠোঁট এক করে ভেবে স্পর্শী বলল, পাতি নেতা। এই শুনুন, এইসব নেতাগিরি বন্ধ করুন। বড় বড় নেতার পেছনে সারা দিন রাত ঘুরবেন, দিন শেষে আপনারই শত্রু বাড়বে। বিপদ হলে তখন আর তাদের পাশে পাবেন না। আপনি বলুন, এই যে এত মারামারি কাটাকাটি হয়, দেখেছেন কখনো বড় নেতারা আহত হয়? মার খেলে তো সেই চুনোপুটিরাই মার খায়। এখনো বলছি এইসব বাদ দিন। স্পর্শী কাউকে খারাপ বুদ্ধি দেয় না। ঠোঁট টিপে হাসলো পরশ, তারপর বলল, কিন্তু আমি তো এসব এখন ছাড়তে পারবো না, তাহলে ক্ষতি হবে জনগণের। নাক সেটকালো স্পর্শী, ব্যঙ্গ করে বলল, এ কোন রাজ্যের প্রধানমন্ত্রী আপনি যে রাজনীতি ছাড়লে দেশ ডুবে যাবে? আপাতত এক রাজ্যের ছোটখাটো এমপি আছি, ভবিষ্যতে তুমি ভোট দিলে প্রধানমন্ত্রী হয়েও যেতে পারি। কি বলো, দেবে ভোট? চমকে নাম্বারের দিকে তাকালো স্পর্শী। এই লোক একজন সংসদ সদস্য, তার সাথে দিনের পর দিন এভাবে কথা বলেছে, ভাবতেই কেমন লাগছে। বেশ কিছুক্ষণ নীরব থাকলো স্পর্শী। ওদিকে পরশ ভীষণ ভাবনায় পড়ল। হুট করে পরিচয়টা বলা মোটেও ঠিক হয়নি। এখন যদি স্পর্শী আর কথাই না বলে, তাহলে। উত্তপ্ত দুপুর। এসির ঠান্ডা পরিবেশের মধ্যে থাকার পরেও বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের ডগায়। হাতের আঙুল দিয়ে মুছে নিল ঘামটুকু। এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে ভাবনাতে মশগুল হলো পুনরায়। সামান্য পরিচয় দেওয়াতেই যে এমন করবে স্পর্শী, সেটা আগে জানলে খুনাক্ষরেও টের পেতে দিত না পরশ। ফোন আরও 5 মিনিট আগেই কেটে দিয়েছে। অপর পাশ থেকে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে পরশ। এই যেন কিছু একটা হারিয়ে ফেলল সে। সব কিছুই সুন্দরভাবেই তো হচ্ছিল। ধুর, আজকে ফোন দেওয়াটাই উচিত হয়নি। পুনরায় মনে মনে স্পর্শের প্রতি রাগ হলো। এমনিতে তো সারাক্ষণ মুখ চলে, অথচ পরিচয় পেয়েই চুপসে গেছে। সময় যত কাটছে ততটাই উদ্ভ্রান্তের মতো হয়ে যাচ্ছে পরশ। উফ, এ কেমন জ্বালা! নিজেকে কন্ট্রোল করাই দায় হয়ে যাচ্ছে। এমন হলে তো কোনো দিনই ওই মেয়ের সাথে কথা বলা উচিত হয়নি। মন চাচ্ছে গিয়ে তুলে নিয়ে আসতে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুনরায় ফোন দিল পরশ। কিয়দংশ পরেই রিসিভ হলো। সারা শরীর কেমন শীতল হয়ে এলো। বুকের উপর দিয়ে যেন কোনো পাথর সরে গেছে। ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর স্পর্শের উদ্দেশ্যে ধীর কণ্ঠে আওড়ালো, কি ভয় পেয়ে গেলে নাকি আমাকে, নাকি ঘাবড়ে গেছো? এটা সত্যি যে এমপি শোনার পরে স্পর্শী কিছুটা অস্বস্তিতে পড়েছে নিজের পূর্বের বলা কথাগুলোর জন্য, কিন্তু তাই বলে ভয় পাবে? ভীষণ আত্মসম্মানে লাগলো তার।
নাকের পাটাতন ফুলিয়ে তেজি কণ্ঠে বলল, কেন কেন আপনাকে ভয় পেতে যাব কেন? আপনি কোন যুগের আলেকজান্ডার যে আপনাকে শুনে ঘাবড়ে যাব? স্পর্শীর তেরা কথা শুনে পুনরায় ক্ষান্ত হলো পরশ। চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বলল, তাহলে ফোন কাটলে কেন? আগে তো ঠিকই কথা বলছিলে। ভাবনায় পড়ে গেল স্পর্শী। যাই হয়ে যাক না কেন, এই লোকের কাছে হার মানা যাবে না। কিন্তু কি বলবে সে এখন? অনেক ভেবে টান দিয়ে বলল, ও, আমি একটা কথা ভাবছিলাম। ভোরু কুসকে নিল পরশ। বলল, তা কি এমন ভাবছিলে যার জন্য ফোন কাটতে হলো? মেজাজ বিগড়ে গেল স্পর্শীর। এই লোক তাকে সামান্য ফোন কাটার জন্য জেরা করছে, নিজের এমপিগিরি স্পর্শের উপর ফলাচ্ছে। একে তো সেকেন্ডের মধ্যে সাবান ছাড়া ধুয়ে রশিতে টাঙিয়ে দেবে স্পর্শী। তেরা কণ্ঠে বলল, ও, আমি ভাবছিলাম আপনি আদৌ কোনো এমপি কিনা, আর হলেও কতটা লুচু এমপি যে অচেনা মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করে। এই বাংলাদেশে আর কি কোনো মেয়ে নেই নাকি? আপনি বেছে বেছে আমাকেই কেন ফোন দিচ্ছেন? পাক রুদ্ধ হয়ে গেল পরশ। এই মেয়ে তার অত ভালো চরিত্রের সেকেন্ডের মধ্যে দাগ লাগিয়ে দিল। মাত্র 2 বার ফোন করাতেই লুচ্চা বানিয়ে দিল। কি এমন লুচ্চামি করেছে সে? আর বিরক্ত, উফ, ভাবতে পারছে না পরশ। কিন্তু পরশের তো রাগও লাগছে না। আশ্চর্যের ব্যাপার স্যাপার। দিন দিন সে কেমন কন্ট্রোল হারিয়ে ফেলছে নিজের উপর। নিজেকে সামলে ধীর কণ্ঠে স্পর্শীকে বলল, অচেনা কাউকে মেসেজ দিয়ে নিজের বাচ্চার বাপ বানিয়ে দিতে পারো, তাতে কিচ্ছু হয় না। অথচ সামান্য দুটো কথা বলতেই আমি লুচু হয়ে গেলাম। কি বিচার বলো তো? রাগ লাগলো স্পর্শীর। সেদিন কোন অক্ষরে যে এমপির নাম্বারে মেসেজ দিতে গিয়েছিল কে জানে, আল্লাহ জানে। আরো কতদিন যারে এই লোককে। নিজেকে সংযত করে ভীষণ সিরিয়াস হলো। বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি একজন এমপি মানুষ, বিশাল বড়সড় আপনার ব্যাপার স্যাপার, অথচ আপনি আমাকে নিয়ম করে ফোন দিচ্ছেন, দেখা করছেন, শাসন করছেন কেন বলুন তো? সামথিং সামথিং নাকি? হ্যাঁ করে কাশি উঠে গেল পরশের। টেবিলের ওপর থেকে পানির বোতল খুলে ঢকঢক করে খেলো। এ মেয়ে এত নির্লজ্জ কেন? সব কথা গড়গড় করে মুখের উপর বলতে হবে এমন কোথাও লেখা আছে নাকি? কিছু তো বুঝেও বসে থাকা যায়। মুখে বলল, তেমন কোনো ব্যাপার না। হুম হুম, তা বললে তো চলবে না নেতামশাই। আমি একজন মেয়ে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আপনি আমার প্রেমে হাবুডুবু না, ডুবেননি এখনো। তবে সাঁতার কাটার জন্য পুরো জ্যাকেট ট্যাকেট পরে রেডি আছেন কি, তাই তো? ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। কি সাংঘাতিক মেয়ে! এর সাথে কিছু লুকানো যাবে না। এই তেরা মেয়ের সাথে তেরামিই করতে হবে। চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল। আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তো, তাতে কি এমন হয়েছে? এমপিদের কি কাউকে পছন্দ হতে পারে না? তারা কি প্রেম করতে পারে না? বিয়ে করে বাচ্চা কাচ্চাও আনতে পারে না? নাকি শুধু তুমি বিয়ে ছাড়া মেসেজে বাচ্চা আনা থেকে শুরু করে ঘন্টার মধ্যে ডেলিভারি পর্যন্ত করাতে পারো? ভেবাচাকা খেয়ে গেল স্পর্শী। এ মা, এই এমপি দেখছি এখন অন্য সুরে গান গাইছে। না না, যতটা বলা সে ভেবেছে ততটাও সুবিধা নয়। একটু বুঝে শুনে কথা বলতে হবে। মুখে বলল, না, আমি কি সেটা বলেছি নাকি? অবশ্যই পরে দেশের এমপি মন্ত্রীরা যদি বউ বাচ্চা ছাড়া সিঙ্গেল লাইফ পার করে, তাহলে ভবিষ্যতে তাদের বংশধরগুলো আসবে কোথা থেকে? কিন্তু আমি বলছিলাম কি নেতামশাই, এত মেয়ে থাকতে আমিই কেন? এবারে উত্তর দিতে সময় নিল না পরশ। চট করে বলে উঠল, হ্যাঁ, সেটা তো আমিই ভাবছি। তুমি কেন? পুরোটা আবেগের বয়স কাটিয়ে এলাম, অথচ কেউ একটু টলাতেও পারিনি। সেখানে তোমার মতো একটা ভয়ঙ্কর মেয়েই কেন? শোনো মেয়ে, তোমাকে আমার একটু পছন্দ হয়েছে, তাই বলে আবার উঠতে শুরু করো না। রাগ লাগলো স্পর্শের। নাকের পাটাতন ফুলিয়ে বেশ ঘন করে শ্বাস নিল। পুরো না মানে কি? সে কি ভাবছে? সে তাকে পছন্দ করে বলে কি স্পর্শী ধন্য হয়ে গেছে নাকি? একটুকু না। স্পর্শী তো এখন একে বাজিয়ে দেখবে। একদম প্রেমে নাকানি চুবানি খাইয়ে দিশেহারা করে দেবে।
প্রথম প্রথম এত ভালো কথা বলবে যে এই নেতাকে একদম তার নেওয়াটা বানিয়ে দেবে, আর উদ্দেশ্য সফল হওয়ার পরেই একদম সিম অফ করে দেবে। এমনিতেই এই সিমটা রাহুল ভাইয়ার জানার কারণে চেঞ্জ করতে হবে। নিজের মনোবাসনাকে পূরণ করার জন্য বেশ গুছিয়ে কিছু প্রেম বাক্য মুখের কাছে আওড়ালো স্পর্শী। ফোনটাকে মুখের কাছে এনে বেশ সুরেলা কণ্ঠে বলল, নেতামশাই শুনুন। এরই মধ্যে ওপাশ থেকে ফোনটা টুট টুট করে কেটে গেল। আশ্চর্যে হা হয়ে গেল স্পর্শী। তার মুখের উপর ফোন কেটে দিল, কত বড় সাহস! কই, স্পর্শী তো কখনো কাটে না, বরং কথা বলতে না ইচ্ছে করলেও ভদ্রতা স্বরূপ কথা বলে। তাহলে সে এমন কেন করলো? কত কষ্ট করে কিছু প্রেমময় বাক্য মনে করলো। স্পর্শী নিশ্চিত এইভাবে 5 মিনিট কথা বললেই ওই এমপি তার প্রেমে বর্ষার কাদা পানিতে পিছলে পড়ার মতো আশ্রে আশ্রে পড়তো। কিন্তু এটা কি হলো? প্রেমে তো পড়লই না, বরং ফোনটাই কেটে দিল। পুনরায় নিচ থেকে 2বার ফোন দিল, কিন্তু ফোনটা বন্ধ আসছে। আর কখনো ফোন ধরবে না এই লোকের, কথাও বলবে না। রেগে জামটা মেরে বিড়বিড় করে গালি দিল পরশকে। তারপর পাটি হাতে নিয়ে উঠে ছাদে থেকে নিচে নেমে গেল। ছাদ থেকে নিচে নেমে গেল। স্পর্শের সাথে কথা বলা অবস্থায় সামনে তাকাতেই দেখলো দরজা দিয়ে পাভেল ভেতরে ঢুকছে। তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে ফোন কেটে বন্ধ করে পকেটে ভরে রাখলো। কেননা পাভেল একটা বার বিষয়টা আজ করতে পারলেই বিশাল কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। সবে মাত্র নিজের অনুভূতিটাকে বুঝতে পেরেছে পরশ। এবারে স্পর্শীকেও বোঝাবার সুযোগ দিতে চায়। তাড়াহুড়ো করে কোনো কাজ করে পরবর্তীতে পস্তানোর বান্দা তো সে নয়। সব সময়ের উৎফুল্ল থাকা ভাইটাকে চিন্তিত দেখে ভুরু কুঁচকালো পরশ। পাভেলের সামনে গিয়ে জিজ্ঞেস করতেই বলল, ভাই আমার খুব টেনশন হচ্ছে। কোন ব্যাপারে? পাভেল কিছুক্ষণ নীরব রইল, তারপর পরশের দিকে তাকিয়ে বলল, শুভম সর্দারের বিষয়টা নিয়ে। আর ওরা তো এমন চুপ থাকার লোক না, কিন্তু দেখ এখনো বেশ আনন্দে আছে, যেন কিছুই হয়নি। আজকে ভার্সিটি থেকে আসার পথে দেখা হলো, ওর লোকজন নিয়ে ওই দিকটায় যাচ্ছিল। কি কাজে? আমাকে থেকে বেশ তেরামি করে হাসছিল। মানে আমি বুঝলাম না হাসির কি আছে। দাঁতে দাঁত চেপে পাভেল আবারও বলল, ওর এই বিদগুটে হাসি দেখে তো আমার গা জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল এক প্রান্স মেরে দাঁতগুলো ফেলে দেয়। শালার ওই জানোয়ারটাকে দেখলে আমার গায়ে রক্ত ঠকবক টকবক করে। ফুটপাতে থাকে, তুই ভাবতো আমি নিজেকে ঠিক কীভাবে কন্ট্রোল করেছি। ওই শালা আমাকে দেখে দাঁত খেলাচ্ছিল। পরশ চেয়ারে গায়ে এলিয়ে দিল, তারপর পাভেলের দিকে তাকিয়ে বলল, ওরা চাই তো এটা, যাতে আমরা নিজে থেকে কোনোভাবে আক্রমণ করি, আর সেই ইস্যুটাকে নিয়ে একদম বেশ ভালোভাবে ঝামেলা বাঁধাতে পারে। আমি তোদের বলেছি না এই কটা মাস একটু ধৈর্য ধর, দলের ছেলেদেরও একদম গা কামড়ে থাকতে বলবি। ওরা প্রথমে অনুষ্ঠানে বোম রেখেছে, ওরা কোনো প্রমাণ না রাখলেও নিশ্চিত জানতো আমরা ওদের দায়ী করব। এক্স্যাক্টলি এই বিষয়টার জন্যই ওরা বোম রেখেছে, যাতে তোরা রেগে গিয়ে ওদের সাথে ঝামেলায় জড়াস। যখন দেখলো তোরা নিজেদেরকে সামলে আছিস, তখন বিভিন্নভাবে তোদের উসলে দেবে। কিন্তু সাবধান, আমি যেন শুনি না আমার দলের কেউ মারামারি বা এই ধরনের কোনো ঝামেলায় জড়িয়েছে। নির্বাচন শেষ হলেও এখনও তার রেশ কাটেনি। কটা মাস যাক, সব কিছু ঠান্ডা হোক, তারপর ওর ব্যবস্থা আমি করব। পরশ পুনরায় পাভেলের দিকে তাকালো। এখনো দাঁত কামড়ে আছে। এই বয়সটাতে রক্ত গরম থাকে, নিজেকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শান্ত স্বরে বলল, খিদে পেয়েছে? আহা, খিদের কথা বলা মাত্রই যেন পাভেল নিজের রূপে ফিরে এলো। পেট চেপে ধরে সোফার উপর শুয়ে পড়ল, কাতর কণ্ঠে বলল, খুব। আচ্ছা তাহলে তুই বাড়ি যা। তুইও চল, একসাথে যাই, কাজ তো নেই তেমন। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল পরশ। তারপর সম্মতি দিয়ে দুজনেই অফিস থেকে বেরিয়ে গেল। দুপুরবেলা খাবার টেবিলে বসতেই স্পর্শীর অস্বস্তি হচ্ছে। এমনটা তো এর আগে হয়নি। পাশে তাকাতেই দেখলো রাহুল ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টেবিলের বাম দিকের চেয়ারে বসে আছে খালু আব্দুল রহমান, রাহুল আর ডান দিকে স্পর্শী আর বিপাশা। খালুর বেশ আদরের একমাত্র ছেলে রাহুল। কোনো মেয়ে নেই বিধায় বেশ আদর করে সবাই স্পর্শীকে, কিন্তু এই আদরগুলো এখন গায়ে কাটার মতো বিচ্ছে। দিন দিন ভাইরূপী রাহুলের দৃষ্টি যেন নোংরা হচ্ছে।
ভীষণভাবে হাঁসফাঁস করতে লাগলো খাবার টেবিলে বসে। শেষে বাধ্য হয়ে রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? আমাকে এর আগে কখনো দেখোনি, এভাবে তাকিয়ে আছো কেন? বাকরুদ্ধ হয়ে গেল রাহুল। স্পর্শী যে বাবার সামনে এমনভাবে নাকানি চুবানি খাওয়াবে তা ক্ষণাক্ষরেও বুঝতে পারেনি। আব্দুল রহমান খাওয়া রেখে স্পর্শের দিকে তাকালো, তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, আমিও তোমার সমস্যার কথা জানতে চাইছি রাহুল। বেশ অনেকদিন ধরে জিজ্ঞেস করতে চাইলে সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তাছাড়া স্পর্শীমাও তো আগের মতো বাড়িতে আসে না যে দুটো কথা বলবো। বলেই স্পর্শীর দিকে পুনরায় তাকালেন। স্পর্শী নীরবভাবেই নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। ভীষণ খারাপ লাগলো আব্দুর রহমানের। সেই জন্মের 3 দিন পর থেকে যে বিপাশা ওকে নিয়ে এলো, সেই থেকে বাবার মতো যত্নে চেনে বড় করে তুলেছে। স্পর্শীও বাবার মতো সারাক্ষণ আবদারের মেলা নিয়ে বসতো। খাবার টেবিলে কখনো নীরব হয়ে খেতে পারতো না। 2 ভাই বোন মিলে কারাকারি ভাঙাভাঙি রাগারাগিতে মেতে থাকতো। কিন্তু হঠাৎ করে মেয়েটা একদম নির্জীব হয়ে গেল। বাড়ি তো ছাড়লই, সেই সাথে আগের সেই চঞ্চলতাও ছেড়ে দিল। হোস্টেলে কত কষ্ট করে থাকছে। আব্দুর রহমান চাইলেই জোর করে স্পর্শীকে বাড়িতে রাখতে পারতেন, কিন্তু তা করেনি। ভয় পাচ্ছে, যদি অধিকারের প্রশ্ন ওঠে বাবার চেয়ে খালুর দরদ বেশি। নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন। মুখের খাবার শেষ করে রাহুলকে বললেন, বেশ অনেকদিন ধরে তোমার বেহাপনা সহ্য করেছি, আর নাই। এবার যে কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে তোমার। এই মাসের মধ্যে হয় তুমি মেয়ে পছন্দ করবে, না হয় আমরা তোমার জন্য মেয়ে দেখব। অনেক হয়েছে, বয়স তো আর থেমে থাকছে না। 2 দিন পর মেয়ে পাওয়াই মুশকিল হয়ে যাবে। দ্রুত চাকরি নাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। রাহুল অসহায় হয়ে স্পর্শের পানে চাইল। ওর কি একটুও কষ্ট হচ্ছে না? তারপর বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু তুমি জানো আমি ধমকে উঠলেন রহমান সাহেব, চেঁচিয়ে বললেন, খবরদার, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। স্পর্শীমাকে ডিস্টার্ব করবা না। তোমার পছন্দকে গুরুত্ব দিয়েই এতদিন অপেক্ষা করছিলাম। আর নয়, স্পর্শী তোমাকে পছন্দ করে না, তাই ওর জন্য আর বসে থাকবো না। তুমি আমার ছেলে, এটুকু সেলফ রেসপেক্ট নেই তোমার মধ্যে? মেয়েটা তোমার জন্য বাড়ি পর্যন্ত ছেড়েছে, এবার কি চাও? ঠিক আছে, তুমি যদি বিয়ে না করে চিরকুমার থাকতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আগে তাহলে স্পর্শীমার বিয়ে দিব। করে কেসে উঠল স্পর্শী। এতক্ষণ তো সব ভালোই যাচ্ছিল, হঠাৎ আবার তার বিয়ে কেন? রেগে টেবিল ছেড়ে উঠে গেল রাহুল। স্পর্শীও গেল নিজের রুমে। আর কিছুক্ষণ বিশ্রাম নিয়েই হোস্টেলে চলে যাবে। খালামণির কাছে বিদায় নিয়ে গেটের কাছে এলো স্পর্শী। স্কুটিতে বসতেই ওপাশ থেকে রাহুল হাত ধরে টেনে হিসড়ে নামালো। তেরে এসে স্পর্শীর 2 গাল চেপে ধরে বলল, খুব তেজ না তোর? তোর তেজ কিভাবে কমাতে হয় তা রাহুলের ভালো করে জানা আছে। ওই তুই কোন রাজার ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ, দেখতে তো আহামরি কতটা সুন্দরও না। এতটা দিমাগ কেন? তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়েরা রাহুলের পায়ের কাছে বসে থাকে অ্যাটেনশন পাওয়ার জন্য। 2 হাত দিয়ে রাহুলের হাতের থাবা খুলতে চাইছে স্পর্শী। শেষে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আমি জানি আমি দেখতে কেমন, সেটা তোমার থেকে জানতে হবে না। এত সুন্দরী মেয়েরা পেছনে পড়ে থাকলে বেহায়ার মতো এখনো আমার পেছনে ছ্যাঁচড়ামি করো কেন? খবরদার আমার গায়ে ভুলেও হাত দিবে না, তুমি ছুলেও আমার বমি আসে। হতভম্ব হয়ে গেল রাহুল। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। স্পর্শী কি তাহলে প্রেম করে অন্য কারোর সাথে? চোয়াল শক্ত করে স্পর্শীর হাতে থাকা ফোনটা ছিনিয়ে নিল। স্ক্রিন অন করতেই দেখল নেতামশাই লিখে সেভ করা নাম্বার থেকে 2টো মিস কল। কল লিস্টে ঢোকার আগেই ছিনিয়ে নিজের ফোন নিয়ে গেল স্পর্শী। রাহুল দাঁতে দাঁত চেপে বলল, ওই এই নেতামশাইকে তুই প্রেম করিস? স্পর্শী, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তোমার সাহস হলো কিভাবে আমার ফোন চেক করার? তুমি কোন আক্কেলে আমার ফোন ধরছো? ওই নাম্বারটা কার? আমার জামাইয়ের। আর কিছু? বিয়ে করেছি আমি, প্রেম করে বিয়ে করেছি, এই জন্য তোমাকে ইগনোর করি, বুঝতে পারো না তুমি? আর দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বে না। বলেই স্কুটি নিয়ে চলে আসলো রহমান ভিলা থেকে। প্রায় অনেকটা দূরে নির্জন জায়গায় আসতেই স্কুটি থামায়। ডুকরে স্কুটির পাশে বসে পড়ে কাঁদতে থাকে অনবরত। ডান হাতটা ব্যথায় নীল হয়ে আছে, 2 গাল যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। তার জীবনটা এমন কেন? বাইরের মানুষ সব সময় অধিকার দেখায়, একটা নিজের মানুষ নেই।
যাদের সাথে মন খুলে জেদ ধরে বসে থাকতে পারে। কেউ নেই স্পর্শীর, সবাই শুধু দায়িত্বটা পালন করে। বাবা তো থেকেও নেই। মাসে মাসে হাজার হাজার টাকা পাঠিয়ে শুধুমাত্র দায়িত্বটুকু এড়িয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় ওই টাকা ছুঁড়ে মারতে, কিন্তু তাহলে চলবে কিভাবে? এতটাও সহজ নয় জীবন। ফোন অনবরত বাজছে, সেই দিকে হুঁশ নেই স্পর্শীর। সে তো করে ব্যথায় জর্জরিত হাতের ওপর হাত বুলিয়ে খেতে যাচ্ছে। কতক্ষণ পর পর চারদিকে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। সে তো কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। স্পর্শিয়া, এই মেয়ে স্পর্শিয়া, তুমি কি কাঁদছো? এই কি হয়েছে? এই স্পর্শিয়া। কোলের মধ্যে থেকে ছোট্ট আওয়াজে এমন উত্তেজিত কণ্ঠের আওয়াজ শুনতেই চমকে উঠল স্পর্শী। শব্দটা ফোন থেকে আসছে। হাতে নিতেই দেখলো নেতা মশাইয়ের নাম্বারটি। হয়তো হাতে টাচ লেগেই রিসিভ হয়ে গেছে। ফোন কেটে দিল স্পর্শী। ভালো লাগছে না তার কথা বলতে। কল কাটার সাথে সাথেই ওপাশ থেকে আবারও কল আসলো। টানা 3 বার কাটার পরেও যখন ফোনের পর ফোন আসলো, তখন রেগে ফোনটাই বন্ধ করে রাখলো স্পর্শী। হতাশ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল পরশ। মেয়েটা কাঁদছিল। হ্যাঁ, হু হু করে কাঁদছিল। পরশ স্পষ্ট শুনেছে সেই কান্নার আওয়াজ। কি এমন হয়েছে যে স্পর্শী কান্না করেছিল? বুকের বাম পাশটা কেমন চিনচিন করে উঠল। ইচ্ছে করেছে ছুটে যেতে ঢাকায়, গিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু কোন অধিকারে যাবে সে? এখনো যে কোনো সম্পর্কের সূত্রপাতেই ঘটেনি। আর তাছাড়াও যে ভীষণ ব্যস্ত। পিরোজপুর থেকে ঢাকায় যেতে আসতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা লাগবে। একজন রাজনৈতিক নেতার কাছে কি এই সময় হবে, তাও কোনো মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য? মাথার ওপর হাত রেখে চোখ বন্ধ করে নিল পরশ। ভীষণ অস্বস্তি লাগছে। সারাদিন শেষ। নিজের অতি ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রতি 10 মিনিট পর পর স্পর্শীর নাম্বারে ফোন দিয়েছে পরশ। ফোন আগের মতোই বন্ধ। উফ, এতটা অস্থির কেন লাগছে? আচ্ছা, সেও তো স্পর্শের সাথে কথা বলার মাঝখানেই ফোন বন্ধ করে দেয়, তখন কি তারও এমন অস্বস্তি লাগে? রাত 9টা। পুনরায় ফোন দেওয়ার সাথে সাথেই চমকে ওঠে পরশ। রিং পড়েছে। 1 বার, 2 বার, 3 বার। কেটে গেল ফোন, রিসিভ হলো না। পুনরায় 10 বারের মতো ফোন দেওয়ার পরেও যখন ধরল না, তখন পরশ গুটি গুটি অক্ষরে মেসেজ পাঠালো। স্পর্শিয়া, ফোন ধরছো না কেন? আর সারাদিনে ফোন বন্ধ করে রেখেছিলে কেন? সাথে সাথেই ওপাশ থেকে ফিরতি বার্তা এলো। কেন এখন খারাপ লাগছে? যখন আপনি কথার মাঝখানে বন্ধ করে রাখেন তখন আমি ফোন ধরবো না। মেজাজ বিগড়ে গেল পরশের। ইচ্ছে করছে কানের উপর 2-3টা মারতে। সে কতটা ভয় পেয়ে গিয়েছিল, আর এই মেয়ে ঢং করছে তার সাথে। দাঁতে দাঁত চেপে আবারও ফোন দিল, কিন্তু ধরল না। শেষে আবারও মেসেজ দিল। ফোন ধরো, কথা আছে আমার। আমার তো কোনো কথা নেই। শুনুন নেতা মশাই, নিজের নেতাগিরি অন্যদের উপর ফলান। আমাকে একদম বিরক্ত করবেন না, ফোনও দিবেন না। আমি অলরেডি সিম চেঞ্জ করে ফেলেছি। ব্যাস, মেসেজ আসার সাথে সাথেই ওপাশের ফোন বন্ধ। দাঁতে দাঁত চেপে ফোনটা ছুঁড়ে ফেলে দিল পরশ। এই মেয়ের কত বড় সাহস, তাকে ইগনোর করে। এমনকি সে ফোন দিলে বিরক্তও হয় না। আর কোনোদিন ফোন দিবে না পরশ। একটা মেয়ের কাছে এতটা ছোট হওয়া উচিত হবে না। ভীষণভাবে স্পর্শের কথাগুলো আত্মসম্মানে লাগলো পরশের। কেটে গেছে আরো 5 দিন। প্রথম অভিমান করে স্পর্শকে ফোন না করলেও পরবর্তীতে নিজের সদ্য জন্ম নেওয়া অনুভূতিতে দগ্ধ হয়ে ফোন করেছে। কিন্তু তাকে আগের মতোই হতাশ করে স্পর্শের সিম বন্ধ করে রেখেছে। রেগে গিয়ে বেশ কড়াভাবে কয়েকটা মেসেজ দিয়ে শাসিয়েছেও পরশ। এই যেমন, তোমার সাহস কিভাবে হয় আমাকে ইগনোর করার? এই মেয়ে, ফোন ধরো। আমাকে চিনো তুমি? থাপড়ে গাল লাল করে দিব। তোমাকে একবার হাতের কাছে পাই, তারপর বোঝাবো এই পরশ শিকদার কি জিনিস। কিন্তু স্পর্শী বরাবরই নীরব। তবে সামান্য অনুভূতি যে তার মধ্যেও বাসা বেঁধেছে, সে ব্যাপারে সে ভীষণ আপসেট। এই যেমন তার ইচ্ছে করছে এখন পরশের সাথে কথা বলতে, কিন্তু চেয়েও পারছে না। তবে পরশকে জ্বালানোর জন্য সারাদিন সিম বন্ধ করে রাখলেও প্রতিদিন রাত 12টার পর টুক করে 2টো মেসেজ দিয়ে ফোন বন্ধ করে রাখে। এই যেমন, নেদামশাই, কেমন আছেন আপনি? আমাকে কি মিস করছেন? এই, আপনি এক্ষুনি ফোন দিন, কথা বলবো আপনার সাথে।
আমার ফোনে ব্যালেন্স নেই। পরশ সাথে সাথে ছটফট করে ওঠে, স্পর্শের নাম্বারে ফোন দেয়, কিন্তু বরাবরের মতোই তাকে হতাশ করে দিয়ে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। স্পর্শী যে তাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে মেসেজ দিয়ে উঠলে ফোন বন্ধ করে রাখে সে ব্যাপারে নিশ্চিত পরশ, কিন্তু তারপরেও সারাদিন পর রাত 12টা বাজতে স্পর্শীর মেসেজের জন্য অপেক্ষা করে থাকে সে। বাই, এই বাই। আরে বাবা, কোন জায়গাতে আছিস? পাবেলের জোরালো কণ্ঠ শুনেই হুঁশ ফিরে পরশের। বার কয়েক ভাইয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বল। খেপে যায় পাবেল, উগ্র কণ্ঠে বলল, বল মানে কি? এতক্ষণ যে বললাম সেটা কানে নিসনি? আবার নতুন করে বলতে হবে নাকি? এই সত্যি করে বলতো তোর কি হয়েছে? সারাক্ষণ জিমটি মেরে কি এত ভাবিস? থেমে চিৎকার করে, বাই দা ওয়ে, তুই প্রেমে পড়িসনি তো? কাকে নিয়ে বাবনার মধ্যে সংসার করছিলি? হ্যাঁ। পরশ মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করলো, তারপর পাবেলের দিকে তাকিয়ে বলল, কি বলছিলে আবার বল, খেয়াল করিনি। পাবেল ধীর কণ্ঠে আবার বলতে লাগলো, আমি আসলে এখন যেতে পারবো না। আমার এখানে একটা ফ্রেন্ড আছে, ওর কাছেই কাজ আছে। তুই প্লিজ একা চলে যা। আমি আজ রাতটা থেকেই কাল চলে আসবো। আব্বু আম্মুকে একটু ম্যানেজ করিস প্লিজ। শান্ত চোখে ভাইয়ের দিকে তাকালো পরশ। 25 বছরের পরিপূর্ণ যুবক ভাইটি আজও সামান্য কিছুর জন্য হলেও তার অনুমতি নেয়। তাকে না জানিয়ে বা পরামর্শ না নিয়ে একটা কাজও এখনো করেনি। ভীষণ ভালো লাগে পরশের। পাভেল চাইলেই তাকে না বলে ঢাকায় আসতে যেতে পারে, কিন্তু সেটা আজ অবধি করেনি। আলতো এসে দিয়ে বলল, আচ্ছা যা, সাবধানে থাকিস। আর শোন, একদম বাইরে বেশি রাত পর্যন্ত থাকবি না, আর কালকেই বাড়ি আসবি। পাভেল গাড়ি থেকে লাফ দিয়ে নামলো। তারপর ভাইয়ের সমস্ত কথায় সম্মতি দিয়ে রাস্তার পাশে গিয়ে কাউকে ফোন করলো। 10 মিনিটের মধ্যেই তারই সমবয়সী একজন ছেলে বাইক নিয়ে এলো। ভ্যাস, সেটাতে চড়ে বসে চলে গেল নিজেদের গন্তব্যে। এতক্ষণ পর্যন্ত গাড়ি সাইড করে দাঁড়িয়েছিল পরশ। পাভেল যেতেই পুনরায় গাড়িতে এলো। তারপর ফোনটা বের করে গুটি গুটি অক্ষরে মেসেজ লিখল, সংসপ্তকের সামনে এসো, আমি ওয়েট করছি। বন্ধ হওয়া সিমটাতে মেসেজটা সেন্ড করলো পরশ। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যাও। গাড়ির জানালা আলতো ফাঁক করে বাইরে তাকালো পরশ। বন্ধ ফোনে মেসেজ পাঠিয়েছে। হয়তো ঘন্টা খানেকের মধ্যে জাবির ক্যাম্পাসে পৌঁছেও যাবে, কিন্তু আদৌ কি স্পর্শী মেসেজটা দেখবে? আর দেখলেও কি আসবে সংসপ্তকে? যদি না আসে, পুনরায় মস্তিষ্ক তুমুলভাবে বিদ্রোহ করল। না আসলে আসবে না তো তাই বলে কি পরশ অপেক্ষা করবে না তার জন্য? হোক না একটু বেহায়া, তাতে কি জাত যাবে? প্রেম করতে গেলে এরকম একটু আত্মচেষ্টা হতেই হয়। প্রেমিকরা বেহায়া উপাধি না পেলে জাত প্রেমিক হয় না। গেটের সামনে পরপর 3টা মাইকও থামল। পরশ গাড়ি থেকে নামতেই সামনের এবং পেছনের গাড়ি থেকে 3 জন পুলিশ এবং 4 জন বডিগার্ড নামলো। পরশ তাদের ইশারায় সেখানে থাকতে বলে গেটের মধ্যে ঢুকলো, কিন্তু মহসিন শুনল না। দ্রুত পায়ে এসে বলল, স্যার আসুন, যাবেন না? স্যার, আমরা আপনার থেকে দূরত্ব থাকবো, কিন্তু তাও একা ছাড়তে পারি না। কখন কি হয়ে যায়। ক্যাম্পাসটা অনেক বড়। আপনি কোথায় যাবেন? সঙ্গত মনে করল পরশ। তারপর তাদের নিয়েই ভিতরে ঢুকলো। বিকেল 3টা, অসংখ্য স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে। কেউ কেউ আর চোখে তাকিয়ে দেখছে পরশের দিকে। এমন বডিগার্ড পুলিশ নিয়ে কে ক্যাম্পাসে ঢুকলো, এ নিয়ে তুমুল কৌতূহল কারো কারো মাঝে। সংসপ্তকের সামনে আসতেই সামান্য অবাক হলো পরশ। স্পর্শী দূরেই দুটো মেয়ের সাথে বেশ এসে এসে কথা বলছে। তাহলে মেসেজটা দেখেছে। বডিগার্ডদের সেখানেই থামতে বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল পরশ। কালো রঙের পাঞ্জাবি, জিন, চোখে কালো চশমা, হাতে কালো ঘড়ি পরা নেতামশাইকে দেখেই সামান্য টাসকি খেলো স্পর্শী। বান্ধবীদের কিছু একটা বলে আলতো পায়ে টিপে টিপে পরশের পাশে এলো। পরশকে পাঞ্জাবির হাতা গোটাতে দেখে বুড়ো কুচকে ফেললো স্পর্শী। কি ব্যাপার, মারবে টারবে নাকি? আরেকটু পাশে আসতেই পরশ 2 কদম পিছিয়ে মাঠের অন্যদিকে তাকালো। স্পর্শী হালকা কাশি দিয়ে পাশের দৃষ্টি আকর্ষণ করলো, কিন্তু পরশ এখন অন্যদিকে তাকানো। ঠোঁট টিপে হেসে দিল স্পর্শী, বলল, নেতামশাই কি ভীষণ রেগে আছেন নাকি? দাঁতে দাঁত পিষে পরশ স্পর্শীর উদ্দেশ্যে বলল, থাপড়ে গাল লাল করে দিব ফাজিল মেয়ে। এই কদিন কতটা জ্বালিয়েছ আন্দাজ আছে তোমার? কোন সাহসে সিম চেঞ্জ করেছো?
স্পর্শী নীরব হয়ে পরশের দিকে তাকালো। সে এখনো মাঠের অন্যদিকে তাকিয়ে আছে। রাগ হলো স্পর্শের। অন্যদিকে তাকিয়ে কেন কথা বলছে? তার দিকে তাকালে কি জাত চলে যাবে নাকি? মুখ দিয়ে চটপট করে বলল, তা আমাকে মেসেজ দিয়ে এখানে আসতে বলা হয়েছে কেন? ঝটপট বলুন, হোস্টেলে যাব আমি। এক পলক তাকালো পরশ স্পর্শীর দিকে। এক কদম সামনে আসতেই তারই মতো স্পর্শী 4 কদম দূরে গিয়ে দাঁড়ালো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল পরশ। ঠোঁট দুটো উঁচু করে গরম নিঃশ্বাস ফেলে বলল, স্পর্শিয়া, তুমি কি সত্যি কিছু বুঝছো না নাকি বুঝতে চাইছো না? আচ্ছা, আমাকে তোমার কি মনে হয় বলো তো? চট করে এক পলক পরশের দিকে তাকিয়ে মুখ ভেংসি মারল। তারপর তেরা কণ্ঠে বলল, আপাতত আমার পেছনে লাগা আর 5টা বখাটের ছেলের চাইতে বেশি কিছু নয়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল পরশ। দূরে তাকিয়ে দেখলো বডিগার্ডগুলো এখনো তার দিকে সোজা হয়ে তাকিয়ে আছে। স্পর্শের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি একজন এমপি স্পর্শিয়া, একটু তো সম্মান করো। তো আমি কি ভোট দিয়েছি নাকি? তেরা কণ্ঠে পুনরায় বলল স্পর্শী। হাসলো পরশ। তারপর তেরা কণ্ঠে বলল, ভোট দিবে কিভাবে? তোমার কি ভোটের বয়স হয়েছে নাকি? চোখ ছোট ছোট করে পরশের দিকে তাকিয়ে স্পর্শী বলল, এক্সকিউজ মি, 22 চলছে আমার। ওকে, পারফেক্ট। কি পারফেক্ট? বুড়ো কুচকে স্পর্শী জিজ্ঞেস করলো। পরশ তার দিকে তাকিয়ে বলল, তোমার বয়স বিয়ের জন্য একদম পারফেক্ট। নাক ছিটকালো স্পর্শী। বলল, আপনাকে বিয়ে করবে কে? আপাতত তুমি করো, পরে না হয় আরো ভালো মেয়ে পেলে করে নিব বিয়ে। আলতো হেসে পরশ বলল। চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে স্পর্শী বলল, কি আমি সতীনের সংসার করব নাকি? হ্যাঁ, পরশ বলল, আচ্ছা করো না, তুমি না চাইলে সতীন আনবো না। ওকে? সতীন কেন? আমি নিজেও আপনার সংসার করব না, বিয়ে করব না আবার সংসার। মুখ বিকৃত করে ফেলল পরশ। স্পর্শের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, স্পর্শিয়া, তুমি যদি চাও এমন টিপিক্যাল প্রেমিকদের মতো তোমায় সারাক্ষণ জ্বালাবো, ফ্লার্ট করব, সময় দেব, ঝগড়া করব, তাহলে ওকে ফাইন, আমি করব। কিন্তু বিয়ের পর আই প্রমিস প্রতিদিন তোমায় জ্বালানোর জন্য 1 ঘন্টা সময় অবশিষ্ট রাখবো। কিন্তু প্লিজ আর তেরামি করো না। আমি এইভাবে নিয়মিত তোমার সাথে দেখা করতে আসতে পারবো না, এমন সময় আমার নেই। স্পর্শিয়া পরশের দিকে তাকিয়ে বলল, তো আমি আপনাকে বলেছি নাকি আমার সাথে দেখা করতে আসতে? আপনি নিজ থেকে এসেছেন, আবার নিজে চলে যান। এখন আমি হোস্টেলে যাব। হাতের ঘড়ির দিকে তাকালো পরশ। আর সময় নেই। এখান থেকে পিরোজপুর যেতে হবে। তারপর পার্টি অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে হবে। স্পর্শের দিকে কয়েক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। বডিগার্ডরাও পরশের পিছু নিল। আর স্পর্শী, সে তো ব্যর্থ চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। ব্যস্ততা? হ্যাঁ, এই ব্যস্ততার কারণেই আর সে আপন জন থেকে দূরে। বাবাও তো এমপি ছিলেন। এই ব্যস্ততার অজুহাত দিয়ে সেও তো একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন বাইরের মানুষের কাছে। দরকার নেই এমন কাউকে যার কাছে স্পর্শের আগে অন্য কেউ ইম্পর্টেন্ট। ভার্সিটির এক নতুন ফ্রেন্ডের নিজস্ব বাড়ি থাকাতেই তারই বোনের বিয়ে আজকে। ভার্সিটির এক নতুন ফ্রেন্ডের নিজস্ব বাড়ি ঢাকাতেই তারই বোনের বিয়ে আজকে। পাবেল ঢাকা এসেছে শুনে বেশ আষ্টে পিষ্টে ধরেছে বিয়েতে থাকার জন্য। শেষে বাধ্য হয়ে ভাইকে বলে চলে এসেছে। বিয়ে বাড়ির গেট পেরিয়ে সামনের রুমে ঢুকতেই এক ঝাঁক সুন্দরী তরুণীদের দেখা মিলল। ইতিমধ্যে বর এসে পড়েছে। সৈকতের সাথে নতুন ছেলে হিসেবে পাবেলকে দেখে তারা বরপক্ষ ভেবে ছুটে গিয়ে ঘিরে ধরল। অন্য সময় হলে পাবেল নিজেও ফ্ল্যাট করত, কিন্তু এই মুহূর্তে ভীষণ অস্বস্তিতে পড়েছে। অচেনা জায়গা, তার উপর বেশ লাজ লজ্জাহীন মেয়েগুলো। শেষে সৈকতের সাহায্যে তাদেরকে কাটিয়ে রুমে ঢুকতে পেরেছে। তাদের বাম কানিসের সব কাজিনরা মিলে আড্ডায় বসেছে। পাবেলের প্রথমে ভালো না লাগলেও এখন সবার সাথে পরিচিত হওয়াই ভালো লাগছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ চোখ আটকালো সবার বিপরীতে থাকা এক কিশোরী মেয়ের দিকে, যে কিনা সবার থেকে দূরত্বে ছাদের ডান দিকে আকাশের দিকে তাকিয়ে আছে। ভীষণ অদ্ভুত লাগলো পাবেলের। পাটি থেকে উঠে জুতো পরে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। শান্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি। চোখ ফিরিয়ে পাবেলের দিকে তাকালো মেয়েটি। ভীষণ স্নিগ্ধ সে চাহনি।
গায়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বেশ মার্জিতভাবে হাসলো মেয়েটি। বলল, আরেকটু সামনে এগোলো পাভেল, ঠোঁট ভিজিয়ে বলল, সবাই ওখানে আড্ডা দিচ্ছে, কিন্তু তুমি এখানে একা একা কি করছো? ওপাশ থেকে উত্তর আসার আগেই কর্কশ কণ্ঠেও বেজে উঠল পকেটের ফোনটি। হাত দিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই গলা শুকিয়ে গেল। স্ক্রিনের উপর জল জল করে ভেসে উঠেছে 2 অক্ষরের নামটি, আরশি। ফোন বের করতে করতেই আরো 2 বার রিং বাজলো। দ্রুত বেগে ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠেও ভেসে আসলো, এই, আপনি আমার ফোন ধরছিলেন না কেন? কোথায় আপনি? ঢাকা থেকে কি আসছেন? দাঁত খেলালো পাভেল। ফোন হাতে ছাদের অন্য পাশে এসে দাঁড়ালো। না, বন্ধুর সাথে তার বোনের বিয়েতে এসেছি, আপাতত বাড়িতে যাচ্ছি না। তেতে উঠলো আরশি। বলল, বিয়ে বাড়িতে মানে? তাহলে তো ওখানে অনেক স্যাঁচড়া স্যাঁচড়া মেয়ে থাকবে। এই, আপনি ওদের সবার থেকে দূরে থাকবেন, একদম ধারে কাছে ঘেঁষতে দিবেন না কাউকে। কি দরকার ছিল ওখানে যাওয়ার? পুনরায় দাঁত খেলালো পাভেল। বলল, জানো, এখানে একটা মেয়েকে ভীষণ ভালো লেগে গেছে। কি সুন্দর চাহনি, তুমি একবার দেখলে ফিদা হয়ে যেতে। পাবেল ভাই, বলো। আপনি এমন কেন? আমার অনুভূতি নিয়ে এভাবে খেলে কি মজা পান বলতে পারেন? বেশ সিরিয়াস হলো পাভেল। থমথমে কণ্ঠে বলল, আরশি, আমি তোমাকে আগেই সাবধান করেছি, আজকে বলছি, তুমি বড্ড ছোট, নিজের আবেগকে সামলাও। সামনে না এসএসসি এক্সাম, ওটা থেকে এইসব চেরে লেখাপড়ায় মন দাও। আর হ্যাঁ, আমাকে হুটহাট করে ফোন দিয়ে জ্বালাবে না, রাখছি। কেটে দিল ফোন। জানালার পাশে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল অষ্টদশী আরশি। পেছন থেকে গুরু গম্ভীর আওয়াজ শুনতেই পিলে চমকে ওঠে আরশির। ঘুরে তাকাতেই দেখলো বড় ভাই শুভাম সর্দারকে। ভাই কি শুনে নিল তার কথা? ভাবতেই সারা মুখ পাংশুটে বর্ণ ধরল। কোনো রকমে নিজেকে সামলিয়ে বলল, ও কিছু না ভাইয়া, আমি ওই ওই পরীক্ষার টেনশন হচ্ছিল তাই। আমলে নিল না শুভাম সর্দার। নিজের রুমে ঢুকতে গিয়ে এই রুম থেকে ফোপানোর আওয়াজ পেয়েছিল, তাই রুমের বাইরে দাঁড়িয়েই জিজ্ঞেস করলো। ছোট বোনের এমন ভয় জড়ানো কণ্ঠ শুনে মনে মনে বেশ খুশি হলো। 30 বছরের এই যুবক পুরো সর্দার বাড়ি কেন? সারা এলাকায় এক আতঙ্কের মতো বিরাজ করে। লোকে তাকে ভয় পায়, কুর্নিশ করে চলে। এ যেন এক পৈশাচিক আনন্দের অনুভূতি তার কাছে। নিস্তব্ধ রাত, দূর থেকে কুকুরের অভিশপ্ত ঘেউ ঘেউ আওয়াজ কানে ভেসে আসছে। হোস্টেলের রুমের মধ্যে নিজের ছোট্ট সিঙ্গেল বিছানার সাথে লাগানো জানালার সাথে হেলান দিয়ে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে স্পর্শী। চোখের ভেজা পাপড়িটা বার কয়েক জাপটা মেরে চোখের মধ্যে থাকা অশ্রুগুলোকে বিদায় করল। কেমন যেন লাগছে তার কাছে, কিছু একটা নেই এমন অনুভূতি হচ্ছে। কি হয়েছে বেবি, তুই অমন চুপচাপ হয়ে আছিস কেন? নিজের বিছানা ছেড়ে স্পর্শীর কাছে এসে আদুরে গলায় বলল আনন্দা। স্পর্শী চমকালো, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো 1:47 আনন্দার দিকে তাকিয়ে বলল, ঘুম আসনি এখনো? তোর কি হয়েছে? অন্যদিকে তাকালো স্পর্শী, মুখে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে বলল, জানি না রে, ভাল লাগছে না কিছু। কিছু ভাবলো আনন্দা, তারপর স্পর্শের কাঁধে হাত রেখে বলল, রাহুল ভাই কি খুব বেশি জ্বালাচ্ছে? শান্ত চাহনিতে আনন্দার দিকে তাকালো, তারপর অন্ধকারের দিকে তাকিয়ে বলতে লাগলো, তেমন কিছু না, রাহুল ভাইয়া খুব ভালো, অনেক ভালো মনের একটা মানুষ। তুই বিশ্বাস কর, ওর লাইফ পার্টনার হিসেবে যে মেয়েটা আসবে সে খুব সুখী হবে, খুব ভালোবাসবে তাকে। যে মানুষটা আমার থেকে কোনো রূপ রেসপন্স না পেয়েও আজ এতটা বছর নিরবিচ্ছিন্নভাবে ভালোবেসে যেতে পারে, আমার জন্য শখের চাকরি খোয়াতে পারে, এমনকি আজ এতটা সময় ধরে একা থাকতে পারে, নিঃসন্দেহে সে সেই মেয়েটাকে অসম্ভবভাবে ভালোবাসবে, যে কিনা তাকে প্রায়োরিটি দিবে। হয়তো আমার অবহেলা পেয়ে দিন দিন একটু খামখেয়ালিপনা করছে, কিন্তু দেখিস খুব শীঘ্রই সব কিছু সামলে নিতে পারবে। আমি ভাবছি এবার আমার বিয়েটা করা উচিত, বয়স তো আর কম হলো না, আর কতদিন অন্যের ঘাড়ে থাকবো। তাছাড়া আমারও একটা স্বস্তির পরিবেশ চাই, ভালো লাগার একটা মানুষও চাই, খুব কাছের। নড়ে চড়ে বসলো আনন্দা, বলল,
তাহলে তুই রাহুল ভাইয়াকে বিয়ে করে ফেল। শান্ত দৃষ্টিতে পুনরায় দগ্ধ হয় আনন্দা। স্পর্শী তার দিকে তাকিয়ে বলল, করতাম, কিন্তু ওই যে বললাম রাহুল ভাইয়া, সে আমাকে বোন হিসেবে না ভাবলেও আমি আজীবন তাকে বড় ভাইয়ের নজরে দেখেছি। সেই ছোটবেলা থেকে তার কাঁধে চড়ে বেরিয়েছি। কোথাও অভিভাবক হিসেবে দেখাতে হলে সবার আগে ভাইয়াকে পরিচয় করিয়েছি। সেই তাকে বিয়ে করা কিছুতেই সম্ভব নয় আমার পক্ষে। তাহলে তোর নেতামশাইকে করে নে বিয়ে। বেচারে এমপি হয়েও আদা জল খেয়ে তোর পেছনে পড়ে আছে। হাসলো স্পর্শী, বলল, তোর কি মনে হয় উনি সিরিয়াস? কই, আমার তো মনে হচ্ছে মজা করছে। চোখ বড় বড় করে ফেললো আনন্দা, মাথায় হাত দিয়ে বলল, তুই কি আদৌ মানুষ স্পর্শী? একজন এমপি হয়েও উনি তোকে টাইমলি ফোন দিচ্ছে, দেখা করছে, ফোন বন্ধ থাকার কারণে ছটফট করতে করতে দেখা করতে এসেছে। এমনকি তোর এত তেরামির পরেও সে তোকে বিয়ের প্রপোজাল করেছে। এর থেকে আর কি চাস তুই? সিরিয়াসলি এটাকে মজা মনে হয় তোর কাছে? নড়েচড়ে বিছানায় পা হেলিয়ে বসলো স্পর্শী, ঠোঁট উল্টে বলল, ধুর বাল, জানি না রে কি হয়েছে আমার। সবার থেকে সবকিছু বেশি এক্সপেক্ট করি আমি। এই জন্যই তো দিন শেষে কিছুই পাই না। কেউ কিছু বললেই মনে হয় সে মজা করছে আমার সাথে। এই জন্য আমিও তেরামি করি। কারো কথা বিশ্বাস হয় না। মনে হয় সেও হয়তো কারো সাথে বাজি ধরে আমাকে পটাতে চাইছে। মাথায় ধুম করে টোকা মেরে থমথম করতে করতে নিজের খাটে গিয়ে শুলো আনন্দা। মেজাজ তুঙ্গে এনে বলল, এমনটা না হওয়ার কোনো চান্স আছে? ওই যে তুই সবসময় মজা করিস, এই জন্য তোরও সবাইকে জোকার মনে হয়। থুর, ঘুমাতো। তোর জন্য শুধু শুধু আমি জেগে থাকবো। বলেই ওপাশ ফিরে শুয়ে পড়ল আনন্দা। স্পর্শী কিছুক্ষণ নীরব রইল। আজকাল নিজেকেও বুঝে উঠতে পারছে না সে। সবকিছুতেই কিছু একটা মিসিং মনে হচ্ছে। এপাশ ওপাশ করতে করতে বন্ধ সিমটা অন করলো। আকাশ সমান আশা নিয়ে সিম অন করলেও হতাশ হয়ে চেয়ে থাকলো স্ক্রিনের দিকে। কাঙ্ক্ষিত নাম্বারটা থেকে নতুন করে কোনো মেসেজ বা কল আসেনি। তাহলে কি সে আর ফোন দেবে না? স্পর্শী রিজেক্ট করেছে বলে ভুলে যাবে? এই তার ভালোবাসার পরিধি। রাগে গজগজ করতে লাগলো স্পর্শী। ব্যঙ্গ করে বলতে লাগলো পরশের বলা কথাগুলো। সামান্য রিজেক্ট করতেই ফোন টোন দেওয়ার কোনো নামই নেই। এ আবার বলে বিয়ের পরে টাইম ধরে পুরো 1 ঘন্টা জ্বালাবে তাকে। ঢং, শালা গিরগিটি কোথাকার। একটা কথাতেই রং বদলে গেল। ফোন মানছে না স্পর্শের। কতক্ষণ ভাবছে নিজে থেকেই ফোন দিবে, কিন্তু আবারও ব্যক্তিত্ব তাকে সফল হতে দিল না। কেন দিবে সে ফোন? ওই লোক দিতে পারে না? সে না মনে করলে স্পর্শীও ভুলে যাবে। স্পর্শী নিজের অনুভূতিকে বেশ সামলাতে জানে, কিন্তু পরক্ষণেই মস্তিষ্ক সাড়া দেয়। নেতা মশাই তো কতবার বেহায়ার মতো ফোন দিয়েছে। সে একবার দিলে ততটাও স্যাঁচড়ার মতো লাগবে না, কিন্তু পুনরায় মনে হয় এত রাতে নিশ্চয়ই লোকটা ঘুমিয়েছে, শুধু শুধু ফোন দেওয়া উচিত হবে না। এইভাবেই আকাশ পাতাল ভাবতে ভাবতে এক সময় জোর করে চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল স্পর্শী। বিকেল 5টা। সূর্যের তপ্ত হাওয়া কমে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইছে ধরণীতে। হোস্টেলের সামনের বাগানে আমতলায় হাঁটু মুড়িয়ে বসে ফোনের দিকে নীরব হয়ে তাকিয়ে আছে স্পর্শী। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মন খারাপেরা তাকে জেকে বসে আছে। কারো সাথে কথা বলার জন্য ভেতরটা তুমুলভাবে ছটফট করছে। রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালে বেশ দেরি করে উঠেছে সে। তাড়াহুড়ো করে খেয়ে ভার্সিটিতে ছুটেছে। সারাদিন ভার্সিটির ক্লাস, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, সেখান থেকে হোস্টেলে এসে গোসল করে খেয়ে দিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে। কিন্তু বাদ সাধল বিকেল বেলাতে। অনন্দাও বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে। সারাদিন পর এই একাকী বিকেলে নেতামশাই নামক স্বল্প আলাপের ব্যক্তিটা ভেতরটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। ইস, এ কেমন অনুভূতি! কত মানুষকে গোল খাওয়ানো স্পর্শে কিনা শেষ পর্যন্ত কারো প্রেমে পিছলে পড়ে গেছে। আচ্ছা, এই হঠাৎ অনুভূতি কি শুধু নেতামশাইয়ের সদ্য জন্ম নেওয়া অবহেলার জন্যই প্রকাশ পেয়েছে? ভাবতে পারল না স্পর্শী। ফোন হাতে কাঙ্ক্ষিত নাম্বারটিতে কল দিয়েই বসল। রিং হচ্ছে। পার্টি অফিসে মিটিং চলছে। গোল টেবিলে সমস্ত বড় বড় নেতারা বৈঠক বসেছে। পরশ শিকদার তাদের মধ্যমণি। বেশ মনোযোগ সহকারে তার প্রতিটা কথা শ্রবণ করেছে তারা। হঠাৎ ফোনের রিং বাজতেই বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করল পাভেলের দিকে। অন্য সবাইও মনোযোগকে সামান্য সময়ের জন্য নষ্ট করে পাভেলের দিকে চাইল, কিন্তু পাভেল নীরব। নির্বাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।
নাম্বারটা স্পর্শিয়া লিখে সেভ করা। এটা তো ভাইয়ের পার্সোনাল ফোন। এই নাম্বার কোনো মেয়েকে সে চেনে বলে তো মনে হয় না, তাও আবার ভাইয়ের ফোনে তার নাম্বার সেভ করা। আশেপাশে কয়েকবার তাকিয়ে ফোনের স্ক্রিনটা পরশের সামনে ধরলো। অবাক হয়ে তাকিয়ে রইল। ফোন বাজতে থাকে স্পর্শীর নাম্বারের দিকে। কাল এভাবে ইগনোর করার পর থেকেই পরশ নিজেকে সামলে নিয়ে পুনরায় কাজে ব্যস্ত থেকেছে। আর যাই হোক, কারো ওপর নিজের অনুভূতিকে চাপিয়ে দেওয়ার মতো কাপুরুষও সে নয়। সেই জন্যই এখনো পর্যন্ত স্পর্শীকে ফোন তো দূর, একটা মেসেজও করেনি সে। এই মুহূর্তে ভেতরে ভেতরে একটা উত্তেজনা কাজ করছে পরশের। স্পর্শী তাকে নিজে থেকে ফোন করেছে, তাহলে কি সে তাকে মিস করছিল? ভাবতেই পরশের ঠোঁটের সবার অগোচরে এক দুর্বোধ্য হাসির রেখা মিলল। আশেপাশের সবাই উদ্গ্রীব হয়ে পরশের দিকে তাকিয়ে আছে। কিছুটা দোটানায় পড়ল সে। এই মুহূর্তে ফোন রিসিভ করে কথা বলাটা সঙ্গত হবে না। পরক্ষণেই মাথা চারা দিয়ে উঠল। যেই ঝাঁজ লবঙ্গবতী তাকে ফোন দিয়েছে, সে যে মারাত্মক রকমের ইগোওয়ালি। সামান্য একটু অনুভূতি টের পেয়েই হয়তো ফোন দিয়েছে। এখন যদি রিসিভ না করে, না জানি সারা জীবনের জন্য সিম অফ করে ফেলে। সবার মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো পরশ। স্পিকার মুখের সামনে এনে গভীর কণ্ঠে বলল, মিটিংয়ে আছি, 20 মিনিট পর কল করছি। সিম বন্ধ করার কথা মাথায়ও আনবে না। বলেই কেটে দিল। অবাকের শেষ পর্যায়ে এসে বাকহারা হয়ে গেল পাভেল। কিছু জিজ্ঞেস করার আগেই পরশ চোখ রাঙিয়ে দিয়ে চেয়ারে বসতে বলল। তারপর পুনরায় সবার মনোযোগ আকর্ষণ করে নিজের বক্তৃতা দিতে লাগলো। কিন্তু আর কতক্ষণ? 5 মিনিট কষ্ট করা কথা বলতেই হাঁসফাঁস করে উঠল। তার এই মুহূর্তে এই সব বোরিং কথাবার্তা বলতে ভালো লাগছে না। স্পর্শীর তেরা কথা শোনা খুব দরকার। পেটের মধ্যে কেমন কিলবিল কিলবিল করছে। যদি স্পর্শী রাগ করে ফোন বন্ধ করে দেয়, না, এটা হওয়া উচিত নয়। তাড়াহুড়ো করে বিদায় দিল দলের সদস্যদের। পাবেলকে বলে নাস্তা করানোর জন্য পাঠিয়ে দিল তাদের সাথে। তারপর আরাম করে চেয়ারে গায়ে এলিয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে হাঁসফাঁস করছে স্পর্শী। ইস, লোকটা মিটিংয়ে ছিল, এখন উচিত হয়নি ফোন দেওয়া। ধুর, কি ভাবলো। ভাবতে ভাবতেই ওপাশ থেকে ফোন আসলো পরশের। অবাক হয়ে তাকিয়ে রইল মিনিটের কাটার দিকে। সবে মাত্র 8 মিনিট হয়েছে। সে তো বলেছে আরো 20 মিনিট। ভাবতে ভাবতেই ফোন রিসিভ করলো। কানে নিতেই ওপাশ থেকে শান্ত কণ্ঠে ভেসে আসলো, তুমি যে কতটা ভয়ঙ্কর মেয়ে তা কি তুমি জানো? অবাক হয়ে ভুরু কুঁচকে ফেলল স্পর্শী। সে ভয়ঙ্কর কেন? কি করেছে সে? কিছু বলার আগেই ওপাশ থেকে পরশ বলে উঠল, তোমার জন্য মিটিং ফিটিং সব ক্যান্সেল করে বসে আছি। মনে হচ্ছিল দলের সদস্যদের টেনে হিচড়ে বের করে দেই। জানো, পেটের মধ্যে কেমন ফুসফুস করছিল তোমার সাথে কথা বলার জন্য। হেসে দিয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল স্পর্শী। সে কি লজ্জা পাচ্ছে? হ্যাঁ, একটু হয়তো পাচ্ছে। তার সাথে কেউ কথা বলার জন্য এতটা উদ্গ্রীব, ভাবতেই কেমন লাগছে। শান্ত কণ্ঠে বলল, নেতামশাই, ভালোবাসেন আমায়? নির্বাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল পরশ। আজ এতদিন পরেও স্পর্শী কিনা তাকে ভালোবাসে কিনা সেটা জিজ্ঞেস করছে। রাগ লাগছে পরশের। দাঁত কিরমির করে বলে উঠল, কেন? এবার কি সাইনবোর্ডে লিখে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে? দমে গেল স্পর্শী। কিছুটা লজ্জাও পেল নিজের এমন প্রশ্নে। কিন্তু তার তো শুনতে ইচ্ছে করছে নেতা মশাইয়ের মুখ থেকে। কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, বলুন না। দেখুন, আপনি একদম হেয়ালি করবেন না। এতদিন যা ছিল সব বাদ। এবার নতুন করে বলুন, প্রেম করবেন আমার সাথে? পরশ নিঃশব্দে হাসল। মেয়েরা পারেও বটে। ইচ্ছে করে বারবার কারো মুখ থেকে নিজের নামে ভালোবাসার কথা, প্রশংসার কথা শুনতে মরিয়া হয়ে থাকে। বলল, প্রেম করতে তো চাচ্ছি না, বিয়ে করতে চাচ্ছি। করবে আমায় বিয়ে? সাথে সাথেই ওপাশ থেকে তেরা কণ্ঠ ভেসে আসলো, এই, আপনি এত বিয়ে বিয়ে করে লাফাচ্ছেন কেন? হ্যাঁ, যাতে একসাথে ফাঁসাতে পারেন আমায়? এই, আপনি এর আগে আবার 2-4টা বিয়ে টিয়ে করে রাখেননি তো? বউ ছেড়ে চলে গেছে বুঝি, এখন আমাকে ফাঁসিয়ে দুম করে বিয়ে করতে চাইছেন? কি ভেবেছেন বিয়ের পর জানলে তখন কিছু করার থাকবে না, তাই তো? শুনুন, স্পর্শী এত বোকা না।
আগে আপনার সাথে কদিন প্রেম করব, আপনার পুরো ফুল বায়োডাটা জানবো, দেন বিয়ে টিয়ে। ব্যবসাকা খেয়ে গেল পরশ। এই মেয়ে কত দূর পর্যন্ত ভেবে নিয়েছে। মাই গড! অবাক হওয়ার কণ্ঠে বলে উঠল। আমাকে দেখে তোমার বিবাহিত ছেলেদের মতো মনে হয়? চেঁচিয়ে উঠল স্পর্শী। বলল, এই, আপনি আমার সম্পর্কে কি ভাবেন বলুন তো? আমি ওইসব মেয়েদের মতো নাকি যে কোনো ছেলেকে দেখেই বলতে পারবো সে বিবাহিত কিনা? পুনরায় হতভম্ব হয়ে গেল পরশ। সে কি বলে আর এই মেয়ে কোথায় নিয়ে যায়? নিজেকে সংযত করে বলল, স্পর্শিয়া, আমি বলতে চাইছিলাম প্রেম তো বিয়ের পরেও করা যায়, তাই না? আমি একজন নেতা মানুষ, আমার কি সেই বয়স আছে নাকি? আর তুমিও তো ছোট নাও। কেন কেন আমার প্রেম করার বয়স নেই? এখন আমাকে বুড়ি বুড়ি লাগছে। প্রেম করতে হলে তো কচি মেয়ে লাগবে। তো আমার কাছে আসছেন কেন? কচি মেয়ের কাছে যান, অভাব পড়বে না। আমাকে আর ফোন দিবেন না। এই স্পর্শিয়া, ফোন কাটবে না। আরে আমি তো সেটা বলিনি, তুমি ভুল ভাবছ। আচ্ছা করবো প্রেম, আগে প্রেম করব তারপর বিয়ে, ওকে? বেশ উত্তেজিত হয়ে বলল পরশ। স্পর্শী দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর কণ্ঠে গম্ভীরতা এনে বলল, দেখা করুন। কি? কবে? হুম, কাল করুন দেখা। এই না প্লিজ, ঢাকা যেতে গেলে প্রায় 5-6 ঘন্টা লস হয়ে যাবে। আমি 4-5 দিন পরে এমনিতেও আসবো, তখন দেখা করে নিব। এখন পার্টির কাজে খুব বিজি আছি। ওকে, তাহলে আপনি ওটা নিয়েই থাকুন। এমনিতেও নেতা ফেতাদের দ্বারা প্রেম হয় না। রাখছি। থাপড়ে গাল লাল করে দিব বেয়াদব মেয়ে। আসছি, কাল বিকালের দিকে আসলে চলবে? দাঁত কিরমির করে বলল পরশ। স্পর্শী হেসে দিয়ে বলল, শুধু চলবে না নেতামশাই, দৌড়াবে। রাখছি, বাই। তারপর ওপাশের কোনো কথা না শুনেই ফোন কেটে দিল স্পর্শী। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর মুখে বলল, নেতামশাই, খুব শখ না স্পর্শীর সাথে প্রেম করার? তোমার প্রেমের পিণ্ডি চটকিয়ে দেব, এমন জ্বালান জ্বালাবো না, নেতাগিরি ছুটিয়ে দিব। দলের অন্য সদস্যদের কোনো মতে খাইয়ে বিদায় করেই পুনরায় অফিসের দিকে ছুটল পাভেল। তার মনের ভেতর তো এখন স্পর্শিয়া নামটা দাবানলের মধ্যে দাউ দাউ করছে। কে এই মেয়ে, যার নাম্বার কিনা তার ভাইয়ের পার্সোনাল ফোনে ঠাঁই পেয়েছে? দরজার সামনে আসতেই পরশকে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসতে দেখেই পেটে মোচড় মারল। পাভেলের নির্ঘাত তার ভাই প্রেমে পড়েছে, অথচ সে জানেই না। মুখটাকে ইনোসেন্ট ভাবে শো করে পরশের সামনের চেয়ারটাতে বসলো। বলল, এই স্পর্শিয়া কে ভাই? পরশ চমকালো না। পাভেল যে তাকে আজ এই ব্যাপারে সারাক্ষণ জ্বালাবে সে ব্যাপারে নিশ্চিত ছিল। মুখটাকে গম্ভীর করে বলল, একটা মেয়ে। সাময়িক সময়ের জন্য পেট উগরে একটা বিশ্রী কথা বের হতে চাইল, কিন্তু নেতারূপী বড় ভাইয়ের সামনে কথাটা গিলে নিল। স্পর্শিয়া যে কোনো মেয়ের নাম সেটা সে তার জন্মের আগে জানে। মুখ থমথমে করে বলল, মেয়েটাকে তুই কি প্রেম করছিস? না, আপাতত বিয়ে করতে চাইছি, সফল হলে জানাবো। খবরদার বাড়ির কেউ যেন টু শব্দটাও না জানে, জানলে কিন্তু খুব পস্তাবি। সময় হলে আমি নিজেই জানাবো। বলেই চেয়ার ছেড়ে উঠল। পাভেল ছুটে গিয়ে ভাইয়ের হাত ধরে বসলো। বলল, আচ্ছা বলবো না, অন্তত ছবিটা দেখাও, একটু চোখ জোড়া দেখে একটু শান্ত করি। পরশ বুড়ো কুচকে তাকালো, তারপর বলল, জানলে কিন্তু খুব পস্তাবি। সময় হলে আমি নিজেই জানাবো। আমার কাছে কোনো ছবি নেই এখন, শহর এখান থেকে, আর ছবি দেখার কোনো প্রয়োজনও নেই। ওকে তুই চিনিস? লাফিয়ে উঠল পাভেল। উত্তেজনাকে চাপিয়ে রেখে কোনো মতে বলল, কে? আমি দেখছি, দেখতে কেমন? বিরক্তিকর শব্দ উচ্চারণ করল পরশ। বলল, ওই বাবুর আম্মু, নির্বাচনের দিন যে মেসেজ দিয়েছিল, যাকে নবীনগরের সামনে বসে থাপ্পড় মেরেছিলাম। ধুম করে চেয়ারের উপর বসে পড়ল পাভেল। মাথায় হাত দিয়ে পরশের দিকে তাকিয়ে বলল, তার মানে এই মেসেজ বলছিল না আগে থেকে তোর সাথে রিলেশন ছিল এই মেয়ের? এমনকি তোদের বাচ্চাও হবে? কি করে পারলি আমাদের ঠকাতে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ভাই কি করে সামলাস ওকে?
সাথে সাথেই ধুম করে পিঠের ওপর কিল বসিয়ে দিল পরশ। পাভেল ছুটে অফিসের বাইরে যেতে যেতে বলল, থমথমে শিকদার মহল। বসার রুমে গোল হয়ে সবাই বসে আছে। মহিউদ্দিন শিকদার, তার পাশেই বসা ছোট ভাই আলতাফ শিকদার, অন্য পাশে প্রেমে এবং ফোন স্ক্রল করতে থাকা পাভেলকে দেখা যাচ্ছে। সোফার পাশেই থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে পিয়াসা এবং রোমানা শিকদার। পরশ এস্তো পায়ে বাড়ির মধ্যে ঢুকলো। সবাইকে বসা থাকতে দেখে সাময়িকভাবে দাঁড়িয়ে পড়ল। ঘটনা কতদূর গড়িয়েছে সে ব্যাপারে সে নিশ্চিত। দীর্ঘশ্বাস ফেলে হেঁটে সিঁড়ির কাছে গেল। আলতাফ শিকদার মুখ খুলতেই পরশ বলল, 10টা মিনিট সময় দাও চাচ্চু, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, সবটা বলবো, একটু অপেক্ষা করো। ডুকরে মুখের ওপর আঁচল দিয়ে কেঁদে উঠলেন পিয়াসা। সবটা বলবো মানে? নিশ্চয়ই পাভেলের কথাই ঠিক। হায় আল্লাহ, কোন রাক্ষসের কবলে পড়ল তার ছেলেটা। মহিউদ্দিন শিকদার শান্ত চোখে পিয়াসার দিকে তাকালেন, তারপর চুপ করে বসার ইশারা দিলেন। পিয়াসা শুনল না। ছোটবেলা থেকে মেয়ে মানুষ থেকে দূরে থাকা তার রসকসীন ছেলেটা কিনা বিয়ে করেছে। কি করে সম্ভব এটা? শান্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামলো পরশ। আসন্ন বোম ব্লাস্ট হওয়া সম্পর্কে জ্ঞাত সে। তারপরেও কিছু না জানার ভান ধরে সোফায় বসে বলল, এখন বলো। টইটম্বর হওয়া চোখ নিয়ে ছেলের দিকে তাকালেন। ঝড়ের গতিতে বললেন, মেয়েটাকে কবে বিয়ে করছিস? এমপি হয়েছে বলে কি আমাদের সামান্য একটু মূল্য দিবি না? যা খুশি তাই করবি? কটমটে চোখে পাভেলের দিকে তাকালো পরশ। ফোন থেকে চোখ সরিয়ে নিজের পিঠে হাত বুলিয়ে দাঁত কেলিয়ে চাইল পাভেল। উদ্দেশ্য তখনকার কিল মারাটা যে পরশের অনুচিত হয়েছে সেটাই বোঝাতে চেয়েছে। পরশ দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছু নয় মা, আশ্চর্য। আমি বিয়ে করতে চাইলে তোমাদের লুকিয়ে কেন সামনে দাঁড়িয়ে করলেও কার ক্ষমতা আমাকে আটকানোর? তাহলে পাবেল যে বলল স্পর্শে নামের একটা মেয়েকে বিয়ে করছিস। পুনরায় পাভেলের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো পরশ। পাভেল নড়ে চড়ে বসল। পরশ মাকে বলল, বিয়ের জন্য এতদিন লাফাচ্ছিলে, সেই জন্যই মেয়ে দেখতে নেমেছি। তাই বলে তোমরা রোজ রোজ আমাকে কাঠগড়ায় বসাবে? ধুর, সব বাদ। আমার এমনিতেও কাজের অভাব নেই, তার উপর বাড়তি ঝামেলা। খানিকটা নরম হলো পিয়াসা। বাদ বাকি সবাই নিশ্চুপ হয়ে তাদের কথা শুনছে। পরশের উদ্দেশ্যে বলল, মেয়েটা কে বাবা? তোর ফোনে নাকি ফোনও দেয়? মেয়েটাকে আগে আমি একটু বুঝি চিনি, তারপরে তোমাদের জানাবো। ভালো লাগলে আগাবে, নইলে ওখানেই শেষ। আশা করি আমাকে আর জ্বালাবে না। খিদে পেয়েছে। দ্রুত বেগে মাথা দুদিকে নাড়িয়ে বলল। পিয়াসা মুখ খুলে বলল, কিচ্ছু বলে না, কিন্তু যা করবি তাড়াতাড়ি করবি। বলেই রোমানাকে নিয়ে রান্নাঘরে গেল খাবার বাড়তে। মহিউদ্দিনও সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরল। পরশের চাচা একজনেই, তবে তারা একসাথে নয়, পাশাপাশি বাড়িতে থাকে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই এক হয় তারা। বাবা যেতেই পরশের দিকে তাকিয়ে দাঁত কেলালো পাভেল। বলল, আমি কিন্তু বাড়িতে বলিনি যে তোর বাবুর আম্মুর বাবু আছে। এতটাও পেট পাতলা ভাবিস না আমাকে। পরশ ভাইয়ের দিকে তাকালো, তারপর বলল, ভীষণ দয়াবান আপনি, দয়া করে একদম উদ্ধার করে ফেলেছেন আমায়। রাতের খাবার শেষে গট গট পায়ে রুমে ঢুকতেই দ্রুত বেগে খাটে এসে বসল পাভেল। মুখে তার রাজ্যের চিন্তার ভার। ঋষিয়ে ঋষিয়ে পরশের উদ্দেশ্যে বলল, ভাই, তুই কি সত্যি বাবুর আম্মুকে বিয়ে করেছিস? না মানে, আমি বলছি না যে সে খারাপ, কিন্তু দেখ, যে মেয়ে সামনে মেসেজ দিয়ে প্রেম করতে পারে সে চেনা ছেলেদের কাছে আরও ক্লোজ। মানে আমি বলতে চাইছি ওই মেয়ে আরও 10-20টা প্রেম করে। আমি নিশ্চিত তুই এই ধরনের মেয়ের ফাঁদে পড়লি। ভুরু কুচকে পাভেলের দিকে তাকালো পরশ। পরবর্তীতে এই চিন্তার রেখা তার কপালে ফুটে উঠল। পাভেলের কথা একদম ফেলে দেওয়া যায় না। পরক্ষণেই মস্তিষ্কে এলো সে একজন এমপি। সেটা জানার পরেও স্পর্শীকে কত কাঠখড় পুড়িয়ে রাজি করেছে। তার মানে এই ধরনের লোভ তার মধ্যে নেই। আর যার মধ্যে লোভ নেই সে এরকম ছেলেদের সাথে ফালতু সম্পর্কে জড়াতে পারে না। মুখে বলল, এরকম কিছুই না, ও এমন নয়। তেতে উঠল পাভেল। বলল, মাত্র কটা দিনে তুই সব জেনে বসে আছিস নাকি? দাঁড়া, একটু ওয়েট কর, সিটটা ভরি, তারপরই তোর সব ভাবনা ধুলিস্যাৎ করে দেব। ভরকুসকে পরশ বলল, কি করবি তুই? বেশ আয়েশ করে বসলো পাভেল। বলল,
দেখ, আমি আননোন নাম্বার থেকে তোর বাবুর আম্মুকে ফোন দিয়ে প্রেমিকের মতো কথা বলবো। ওর যদি তেমন কোনো প্রেমিক না থাকে তাহলে তো শুরুতেই মায়ের রিফিউজ করে দেবে। তোর কি মনে হয় আদৌ সফল হবি? অবভিয়াসলি সফল হব না মানে? তুই খালি দেখ, তোর বাবুর আম্মুর সাথে তোর সামনে ঘন্টার পর ঘন্টা প্রেম করে যাবো। নাম্বারটাতে পরশ নাম্বার দিল। যতই বিশ্বাস করতে যাক না কেন, মনের মধ্যে এক খসখসানি থেকেই যাচ্ছে। পাবেল সিম অন করে স্পর্শের নাম্বারে কল দিল। পরশ মন প্রাণ দিয়ে চাইছে যাতে অচেনা নাম্বারে কল স্পর্শী না ধরুক, কিন্তু তাতে হতাশ করে প্রথমবার রিং পড়তেই রিসিভ হলো কল। সাময়িকভাবে বুকে ধাক্কা খেল পরশ। আর পাবেল, সে তো ভ্রু নাচিয়ে ভাইয়ের মজা উড়াচ্ছে। ফোন লাউড স্পিকারে দিয়ে পাবেল মধুর কণ্ঠে স্পর্শের উদ্দেশ্যে বলল, হ্যাঁ বেবি, কি করছো? স্পর্শী চমকালো, ধমকালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা একবার দেখল, বার কয়েক পলক ঝাপটা দিয়ে ভাবল, এ আবার কোত্থেকে টপকালো? স্পর্শের নীরবতা পেয়ে পুনরায় পাবেল বলল, কি হলো, কথা বলছো না কেন বেবি? চশমাটা আঙুল দিয়ে ঢেলে ফোনটা কাঁধ দিয়ে চেপে ধরে পুনরায় অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করল স্পর্শী। ফোনের আগন্তুকের উদ্দেশ্যে বলল, জি আব্বা, পড়তে বসছি। আপনার শরীর ভালো? স্পর্শীর চিন্তায় চিন্তিত হয়ে সবে মাত্র পানি মুখে দিচ্ছিল পরশ। উপাস থেকে এমন উত্তর শুনে কাশি উঠে গেল। গড়গড় করে সমস্ত পানি গিয়ে পড়ল পাবেলের গায়ের উপর। পাবেল সাময়িকভাবে হতভম্ব হয়ে গেছে। পরশের দিকে তাকিয়ে পুনরায় জিভ ভিজিয়ে বলল, এসব কি কথা বলছো বেবি? আব্বা, আপনার কাশি কমছে? ওষুধ খাইছিলেন? স্পর্শী অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে শান্তস্বরে বলল। পাবেল ঝটফট করে, সরি, রং নাম্বার বলেই ফোন কেটে দিল। সামনে তাকিয়ে দেখল পরশ দম ফাটানো হাসিতে মেতে উঠেছে। ঠোঁট দুটোকে উঁচু করে আফসোসের সুরে পরশ পাবেলকে বলল, আমার শ্বশুর হওয়ার এত শখ তোর? পাবেল কিছু বলল না, থমথমে করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। পুনরায় দরজা ঠেলে ভিতরে উকি দিয়ে বলল, একবার এসব পরীক্ষা হয়ে যায় না, আবার করবো ফোন। আমি প্রমাণ করে ছাড়বো বাবুর আম্মুর অনেকগুলো বাবুর ভাব আছে, তুই শুধু দেখতে থাক। আনন্দা কান থেকে হেডফোন খুলল। প্রেম করছিল সে, কিন্তু স্পর্শের কথার আওয়াজে বিরক্তি নিয়ে হেডফোন খুলতে বাধ্য হলো। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এত আব্বা আব্বা করছিস কেন? তোর আবার আব্বা জন্মালো কোত্থেকে? স্পর্শী হতাশ দৃষ্টিতে আনন্দার দিকে তাকালো, বলল, কে জানি কোত্থেকে টুক করে পড়লো। ফোন দিয়েই বেবি বেবি করছে। ভাবলাম এত মধুর করে বেবি ডাকছে, নিশ্চয়ই বেচারা বাচ্চাহীন বাজাখোর পুরুষ। তাই ভাবলাম আব্বা ডেকে একটু মনটাকে শান্ত করি। তা বেটা আব্বা ডাক শুনেই রং নাম্বার বলে ফোন কেটে দিল। তুই পারিসও বটে, আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে কে জানে। আনন্দা পুনরায় হেডফোন কানে দিতে দিতে বলল, রাত 11টা। ছাদের এক কানিসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে পাভেল। দৃষ্টি তার এলোমেলো, মন তার বিচ্ছিন্ন। এই যে সারাদিন আমোদ প্রমোদ হাসি মজায় মেতে থাকা পাবেলেরও মন খারাপ হয়। তারও মন কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হতে থাকে, কিন্তু সে নিরুপায়। যেগুলো পাওয়ার অধিকার তার নেই, সেগুলো নিয়েই ভাবা, চিন্তাই, বোকামি। ভুলে থাকতে চায় সেই সব। ফোনের টোনের আওয়াজ পেতেই স্ক্রিনের দিকে তাকালো। কাঙ্ক্ষিত নাম্বার থেকেই কলটা এসেছে। পাবেল হাসল। মেয়েটা এত বোকা কেন? এত অপমান করার পরেও পিছু ছাড়ে না, অথচ তার সাথে কথা না বললেও দম বন্ধ হয়ে যায় পাবেলের। রিসিভ করে কানে তুলল ফোন। উপাস থেকে বেশি আসলো আরশির মিষ্টি আওয়াজ। পাবেল ভাই, আপনি আমাকে একটু ফোনও দিতে পারেন না? আমি কি এতটাই ফেল না? যখন নিচ থেকে দেই তখনও ধরেন না, আর ধরলো কথাই বলেন না। পাবেল ভাই, আমি কি দেখতে খুব খারাপ? পাবেল হাসল। সে জানে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে এটা। শ্যাম বরণ মুখখানিতে অজস্র মায়া ল্যাপটানো এই অষ্টাদশী যে আরও বছর খানেক আগেই কাবু করে ফেলেছে তাকে। তার ওই পলক ঝটকানো প্রতিটা কথাবার্তায় যে তার হৃদয়ে ফাল মেরে ওফার ওফার করে ফেলে। মুখে বলল, এত রাতে এইসব ডং করার জন্য ফোন দিছ? সামনে পরীক্ষা, এমনিতেও তো ফেলটুস। এরপরে এইচএসসিতে ফেল করলে তো বিই করবে না কেউ, তখন সব দোষ আমার ওপর পড়বে, তাই তো?
নাক ছিটকালো আরশি। সব কিছুতে পড়াশোনা টানে এই লোক, অথচ নিজেও যে খুব ভালো স্টুডেন্ট ছিল তা না। নেহাত আরশি তাকে ভালোবাসে, তাই লেখাপড়া টেনে কথা বলে না, মুখে বলল। তাহলে আপনি বিয়ে করবেন? হাসলো পাভেল, কণ্ঠে এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।